গোটা জেলায় প্রায় 70 অধিক মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদে মদিনা করি, অসংখ্য হেফজখানা করি, এতিমখানা। আমি নিজে নিজে খুঁজছি যে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে গণমানুষের সেবা করা যায়। আমি ছোটবেলায় ছাত্র জীবন থেকে সুখে দুঃখে মানুষের পাশে থাকছি, বিপদ আপদে যখনই ডাকছে আমাকে কাছে পেয়েছে। সাতবারে আমি 26 মাস জেলে কেটেছি। ক্রস ফায়ারের তালিকা আমি ছিলাম, 8 মার্ডার ওখানে হয়েছে, পুলিশের তো ওখানে হয়েছে। এই মামলাগুলি আমাকে জন্ম দিয়েছে। আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে প্রথম 100 দিনের কথাই যদি আমি স্পেসিফিক করে বলি, আপনি 100 দিনে কি কি কাজ করবেন? চরাঞ্চলের খেটে খাওয়া গরিব মানুষগুলোর তাদের লেখাপড়ার জন্য আমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠান করব। আমি যদি এমপি হতে পারি তাহলে আমার প্রথম কাজটা হবে 50 সূর্য যে হাসপাতাল এখন আছে এটা এখান থেকে ট্রান্সফার করে নতুন ভবনে নিয়ে যে অভাবগুলো আছে, যে সমস্যাগুলো আছে এগুলো দূরীকরণ। আজ পর্যন্ত শহর বন্দর এলাকায় আমার একটা জমি নেই, যেটুকু 35 সমিতি পেয়েছিলেন অতটুকুই আছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভাটক্স জনতার ইশতেহারে। আমন্ত্রণ জানিয়েছি গাইবান্ধা সদর থেকে, অর্থাৎ গাইবান্ধা 2 থেকে, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর টিকিটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, গাইবান্ধার সম্মানিত জেলা আমির জননেতা মোহাম্মদ আব্দুল করিমকে। অনুষ্ঠানের পক্ষ থেকে জননেতা আব্দুল করিমকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি গাইবান্ধার দায়িত্ব পালন করছেন সাংগঠনিক বাংলাদেশ জামায়াত ইসলামীর, এবং একই সাথে গাইবান্ধা জেলার দীর্ঘদিনের জনপ্রতিনিধি ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন, উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, এই মুহূর্তে আপনি সংসদ নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, এবং আপনার জনগোষ্ঠী, আপনার এলাকার মানুষ আপনাকে যদি নির্বাচিত করে, আপনি আগামী দিনে গাইবান্ধাকে জাতীয় সংসদে নিয়ে যাবেন, সেখানে গাইবান্ধার প্রতিনিধিত্ব করবেন। আপনার কি ইশতেহার রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, এবং বিগত দিনেই আপনি যে দায়িত্বগুলো পালন করেছেন সেখানে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি আপনার জনপদের কি কি উন্নয়ন করেছেন, সেই গল্পগুলো আমরা আমাদের আজকের এই এপিসোডে শুনবো। শুরুটা করব একেবারে আপনার ছোটবেলা দিয়ে। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই প্রচার মিডিয়া ইনভাকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার জন্ম হলো গাইবান্ধা জেলার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। আচ্ছা, ওখানে আমি জন্মগ্রহণ। আমার পিতা একজন কৃষক এবং ব্যবসায়ী মানুষ ছিলেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবার। আমরা 5 ভাই 4 বোন ছিলাম। আচ্ছা, আমি তৃতীয় আর কি। আমার বড় একজন বোন আছে, একজন ভাই আছে। আচ্ছা, তো আমি তৃতীয়। ওই এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, লেখাপড়ার কোনো ব্যবস্থাও ছিল না। এমনি একটা নিভৃত পল্লী এলাকায় আমার জন্ম আর কি। ছোটবেলা থেকে ওখান থেকে গড়ে উঠছি, বড় হয়ে গেছে। এরপর আপনি পড়াশোনাটা তাহলে ছোটবেলায় ওখানেই না, করেছেন? আমি শিক্ষা যেমন শুরু হয় আমার গ্রাম থেকেই। যেহেতু আমার গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, আমি প্রথমে মক্তবে পড়াশোনা করি। গ্রামে প্রতি গ্রামে তো মক্তব ছিল, মক্তবের মাধ্যমে আরবি শিক্ষা হতো, নামাজ শিক্ষা দিত, মশলা শিখতাম আর কি। এরকম আমি মক্তবে পড়াশোনা করতাম। ওই সাথে 2.5 কিলো দূরে একটা প্রতিষ্ঠান ছিল, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। তখন এটা সরকারি হয়নি। আচ্ছা, খামার গোবিন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে আমি লেখাপড়া শুরু করি ক্লাস 1-এ। তো যেহেতু আমার সাথী নাই, কোনো ভাই কেউ নাই, তো মেয়েরা তো যাইতো না স্কুলে এমনি একটা সময়। এটা হলো 1966 সালের ঘটনা। হ্যাঁ, আমি একাকি যেতাম। ওখান থেকে ক্লাস 2-তে উঠলাম। হ্যাঁ, প্রথম হলাম আর কি। পরে লেখাপড়া যাই না আমি। তো 1 বছর পড়াশোনা মিস হয়। আমি বাড়িতে থাকি, ভাইয়ের সাথে ঘুরে বেড়াই। আমার যিনি শিক্ষক ছিলেন উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে ওই স্কুলে যেতেন। উনি একদিন হঠাৎ করে দেখা পায় আমাকে যাওয়ার সময় একটা গাছের তলা আর কি। গরমের দিন আমি গাছতলায় বসেছিলাম, আম গাছের তলা। আরও অন্যান্য ছেলেরাও ছিল। তো আমাকে বলে যে, বাবা তুমি কাছে ডেকে নিলেন যে তুমি স্কুলে যাচ্ছ না কেন? বলে, স্যার আমি লেখাপড়া করবো না। বলে, কেন করবো না? বলে, আমার পাড়া তো কেউ যায় না, আমি একাকি যাই, আমি একাকি আসি, আমার ভয় লাগে, আমি আর যাবো না। ছেলেরা মারামারি করে, আমি যাবো না স্যার। বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে আবার রেখে যাবো। আচ্ছা, তারপরের দিন ঠিক আছে স্যার, আমি কাল থেকে যাবো। আবার পরের দিন থেকে পড়াশোনা শুরু হয়। এইভাবে আমি 5ম শ্রেণী পাস করার পরে ক্লাস 6-এ ভর্তি হই লক্ষ্মীপুর হাই স্কুলে। আচ্ছা, তখন লক্ষ্মীপুর হাই স্কুল ছিল ওই গাইবান্ধা সদরের মধ্যে সবচেয়ে ভালো হাই স্কুল।
মানে গভর্নমেন্ট হাই স্কুলের পরেই অবস্থান ছিল লক্ষ্মীপুর হাই স্কুলে। সেখানে আমি ক্লাস 6-এ ভর্তি হই। ইন দ্য মিন টাইম কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, 1971 সালের যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যায়, অটো প্রমোশনে ক্লাস 7-এ উঠি। ক্লাস 7-এ ওঠার পরে আমি ক্লাস 7, 8 পরীক্ষাতে 9-এ উঠলাম আগে। এই সময় কিন্তু আমার আব্বা মারা যায়, 1974 সাল। আব্বা মারা যাওয়ার পরেই আমার বড় ভাই ছিল, সেও কৃষক, হাল ধরছে। তো আমার বললো যে আব্বা চলে গেলেন, তা ঠিক আছে, সংসার বড় আর জমাজমি তো অনেক। আমার 3টা হাল গরু ছিল আর কি, 3টা লাঙ্গলে আমরা জমি চাষ করতাম। তখন বড় ভাই সব আবার কৃষিকাজে আমি লিপ্ত হই, দেখাশোনা করি, কামলা কিষান হয়, হল 1 বছর এভাবে কেটে যায়। কিন্তু আমি যখন ক্লাস 9-এ থাকাকালীন, ক্লাস 9-এ ওঠার পরে, 8 থেকে 9-এ উঠলাম, তো এই 1 বছর কেটে যাওয়ার পরে আমি যখন স্কুলের সময় হয় তখন আমার মনটা ঝরে যে আমার ভাইয়েরা বোনেরা সবাই স্কুলে, আমি এখন মাঠে কাজ করতেছি। মনে মনে সিদ্ধান্ত নিই, ডিসেম্বর আসলে সিদ্ধান্ত, আবার আমি লেখাপড়া করবো। আবার আমি পরের বছর আমি মানে ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির প্রথমে আমি স্যারের সাথে যাবো, হেড স্যার জালালউদ্দিন আহমেদ স্যার। স্যার আমাদের 1 বছর ল্যাপস হয়ে গেল, আমি আবার লেখাপড়া করবো। হ্যাঁ, তোমার তো ব্রেক আপ স্টাডি হলো, ঠিক আছে বাবু তুমি আসো, তোমাকে ভর্তি করে নেবো। পরে ভর্তি করে নিলাম আমি, এটা ব্রেক আপ স্টাডি। তারপরে 1977 সালে আমি এসএসসি পাস করি। এটা কিন্তু আসলে আমাদের গ্রামীণ জীবনে অনেক শিক্ষার্থীর লাইফে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, ফ্যামিলিগত কারণে বা নানান কারণেই কিন্তু অনেক সময় যে একটা স্টাডি গ্যাপ তাদের যায়, বা ফ্যামিলিকে সাপোর্ট দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পারিবারিক কাজ বা গৃহস্থলী কাজে তাদেরকে এত পরিমাণ সময় দিতে হয়, অনেক সময় তারা স্বাভাবিক যে গতি সেই গতিটা রাখতে পারে না। আমি মনে করি যে আপনার এই আপনি যতটুকু গল্পই আমাদের সাথে শেয়ার করলেন, এখানে একটা শিক্ষা আছে আমাদের দেশের সাধারণ যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছে ওদের জন্যে, বা ইনফ্যাক্ট সবার জন্যই, যে তারা তাদের পরিবারের সদস্যদের জন্যে কীভাবে একটা প্ল্যানিং তারা কীভাবে সাজাবে, যে আসলে যে কোনো কারণেই কখনো আসলে পিছিয়ে পড়তে নাই। হতে পারে তোমার কোনো কারণে একটা গ্যাপ গেছে, বাট সে কিন্তু আবার সেখান থেকে ব্যাক করতে পারে, যেমনটা আপনি করেছেন। তো ওই লক্ষ্মীপুর স্কুল থেকে আপনি এসএসসি পাস করলেন, এরপরে ইন্টার থেকে করলেন? এরপরে আমি ভর্তি কিন্তু সরকারি বেসরকারি কলেজ ছিল, কিন্তু তখন সরকারি হয় নাই। তো ওখানে যাওয়ার পরে আমি 78 সালে কিন্তু জাসদ ছাত্র লীগে জড়িয়ে পড়ি। আচ্ছা, আমার এখানে একটা মানে পতন হয় আর কি, যে আপনার ইন্টার লাইফে আপনি প্রথম ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেলাম, জাসদ ছাত্রলীগ। এবারে সেখানে কিছু বিচ্ছুতি ঘটে আমার, যার পরে আমি পরবর্তীতে সাদলাপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। আচ্ছা, পরে কিন্তু আবার ডিগ্রিতে আমি ভর্তি হই সায়েন্সে, ওই গাইবান্ধা কলেজে আর কি। ইন্টার পাসের পরে আপনি তখন তো যেটা বললেন যে জাসদ ছাত্র রাজনীতির সাথে আপনি জড়িত হয়ে পড়েছিলেন, জাসদ ছাত্রলীগের সাথে। এরপরে আপনি পরবর্তী পড়াশোনা কোথায় করেছেন? না, পরবর্তী পড়াশোনা আমি ইন্টার পাস করার পরে গাইবান্ধা ডিগ্রি কলেজে, গাইবান্ধা কলেজে আমি ভর্তি হই। তখন সরকারি হয় নাই, বেসরকারি ছিল, এখন সরকারি। এবং সেই কলেজে পড়াশোনা করে আপনি আপনার ছাত্রজীবন শেষ করেছেন। আপনি যেমনটি বলছিলেন যে আপনার ছাত্র রাজনীতির হাতেখড়ি হয়েছে জাসদ ছাত্রলীগের মাধ্যমে। এরপরে ওই সময়ে অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে তো আর কাজ করার সুযোগ হয়নি। ওই সময় আমি দাওয়াতও পাই নাই। প্রথম আগে জাসদ ছাত্রলীগ দাওয়াত দিয়েছে কমিশনার ফারুক, পরে কমিশনার হয়েছে। ওই দাওয়াত আমি সারা দিই এবং মানে যুক্ত হয়ে আমি মানে কি বলবো 84 সাল পর্যন্ত আমি জাতীয় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম। আচ্ছা। এমনিতে ছাত্র জীবনে আপনি সামাজিক বা সাংস্কৃতিক কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিলেন? ছাত্র জীবনে আমি ওই সামাজিক কাজে বেশি জড়িত ছিলাম। সমাজে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিয়ের সাথীতে কোথাও একটু হাঙ্গামা হলে সেখানে একটু সহযোগিতা করা। ইভেন আমি ছাত্র যখন ছিলাম তখন আমি আমার মসজিদের সভাপতি ছিলাম, অদ্যাবধি এখনও আছে এই মসজিদে। মানে ছাত্র জীবন থেকে মসজিদের সভাপতি। কিন্তু আমার সমাজে আরো ভালো ভালো লোক ছিল, অনেক ভালো অন্য শিক্ষিত লোকও ছিল। এটা নিশ্চয়ই আপনার গ্রহণযোগ্যতার একটা বহিঃপ্রকাশ। নিশ্চয়ই আমার নিজের লজ্জা লাগতো যে মুরব্বী লোক অনেক আছে, আমাকে সভাপতি করা হয়েছে। আজও কিন্তু ওখানে সভাপতি এখনো আছি। আচ্ছা, মানে অলমোস্ট 50 বছরের অধিককাল ওই মসজিদে আছি আমি। আচ্ছা, তো এর বাইরে আপনি যখন এই সকল সামাজিক কাজগুলো করতেন ছাত্র জীবনে, তখন কি আপনার আসলে মানে নির্বাচন করার বা রাজনীতি করার এই ধরনের একটা মনোভাব কি কাজ করতো? ওই ছাত্র জীবন চলাকালীন সময় যে আমি সমাজসেবা কাজ করছি, এখানে আরও একটাই কাজ করছি যে এই পল্লী অঞ্চলে যারা নিপীড়িত পল্লী অঞ্চল, লেখাপড়া হচ্ছে না, আমার মাথায় একটা কাজ করছিল যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার। শিক্ষা প্রতিষ্ঠান আসার কারণে
অত্র এলাকার বাচ্চারা লেখাপড়া করতে পারে, মেয়েরা তো প্রশ্নই ওঠে না। পরে আমার মাথায় এটা ছিল, এবং বিদ্যুৎ ছিল না, প্রত্যন্ত অঞ্চল। আমি উদ্যোগ নিলাম বিদ্যুৎ ব্যবস্থা করা। এরপরে আমি সংযুক্ত হলাম, আমার ডাক্তার আব্দুর রহিম সাবেক যে ইয়ে ছিল, ডাক্তার ছিল আমাদের, যুক্ত হয়ে এখানে পল্লী বিদ্যুতের যে জিএম ছিল তাদের সাথে যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করার সৌভাগ্য হয়। তাদের সঙ্গে মিশি, এবং আমি পল্লী এলাকায়, যেটা হয়তো 20 বছর পরে হতো, আমি 20 বছর আগে 7 কিলো পল্লী বিদ্যুৎ আমি ওই প্রত্যন্ত অঞ্চলটাকে আলোকিত করি বিদ্যুতের মাধ্যমে, 7 কিলো। এটা একটা কাজ করি। আর হলো যে মানুষের বিয়ের সাথে পাশে দাঁড়াই। আর কিছু কাজ করছি, ওই সমাজে তখন যাত্রাগান, থিয়েটার এগুলো চালু ছিল, থিয়েটার, এটা কিন্তু আমি প্রতিরোধ করছি। সমাজের ছেলেমেয়ে নিয়ে এগুলো প্রতিরোধ করছি, যাত্রা প্রতিরোধ করছি, মানে যেখানে আসলে জুয়া প্রতিরোধ করছি। হ্যাঁ, অশ্লীল কাজগুলো আমি প্রতিরোধ করার চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু সমাজের ধীরে ধীরে আমার প্রভাব পড়তে থাকে। হ্যাঁ, আর ছাত্র জীবনেই আমাদের ওখানে একটা ইয়ে ছিল আর কি, একটা সৌদি আরব ভিত্তিক একটা সংস্থা ছিল। এই সংস্থার মাধ্যমে কিন্তু 2 বছর একটা কর্মসূচি হাতে নিয়েছিল আমার লক্ষ্মীপুর ইউনিয়নে, আমার হোম ইউনিয়ন যেটা রাবেতা ইসলামী। সেখানে হলো দুস্থ মানুষের জন্য খাদ্য সরবরাহ করা, আর ঝরে শিশুদের ওই শিক্ষা, অক্ষরদান, শিক্ষা ব্যবস্থা, এবং সেখানে খাবার ব্যবস্থা। আর গর্ভবতী মাদের, তারা যাদের গর্ভে বাচ্চা ধারণ করে, এ ধরনের মাদের 3টে আমরা ক্যাম্প করছিলাম। প্রতি ক্যাম্পে ছিল 50 জন করে, 150 জন। এই যতক্ষণ বাচ্চা প্রসব হয়নি, এবং আমরা 1 বছর তাদের খাদ্য যোগান দিচ্ছি, মানে চাল, ডাল, তরকারি, সবজি সহ, মানে সব কিছু আমরা ওই গর্ভবতী মায়েদেরকে সরবরাহ করছি। আর দুস্থ মানুষের শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করছি ওই সংস্থাটির মাধ্যমে, যেটা রাবেতা আলেম আল ইসলামী বলে আর কি। এটা সৌদি আরব ভিত্তিক একটা সংস্থা, ইন্টারন্যাশনাল একটা। এটা আমার ওখানে আমার ওই যে কাজের প্রসার ঘটে ওই সংস্থাটার মাধ্যমে আর কি। আর আরেকটা হলো যে এই পল্লী বিদ্যুৎ আমি নিয়ে আসলাম। এরপরে যে আমার স্কুল প্রতিষ্ঠা করার যেটা আমার চিন্তা ছিল, এটা আমি অনেক চেষ্টা করি, পারি না, হয় না, জমি পাওয়া যায় না, উদ্যোক্তা নাই, অভাব, কেউ আগিয়েছে না, হবে না, এগুলো কাজ করা যাবে না। তারপরে কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান, নিজে উদ্যোক্তা, নিজের সভাপতি। আমার গ্রামে, আমার পাড়ায়। কত সালের দিকে? এটা আমি 96 সালে এই প্রতিষ্ঠানটা করি। 91 সালে শুরু করি, 96 সালে এটা আমি ওই অন্তর্ভুক্ত করি, হলো কেন্দ্রের সাথে বেসরকারি হিসেবে চালিত হয়, পরে সরকারি হয়েছে। ওখান থেকে ওই পল্লী এলাকায় ওখানকার ছেলেমেয়েরা এখন শত শত ছেলেমেয়েরা প্রতি বছর বের হচ্ছে। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, কেউ অনেকে আবার মাদ্রাসায়, মানে প্রাইমারি শেষ করিয়া এখন অনেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। এই শিক্ষার আলোটা আমি ওখানে জ্বালাতে সক্ষম হয়েছি। আমি আর একটা কাজ করছি, যে আমি যেহেতু ভাইদের মধ্যে দ্বিতীয় ছিলাম, আমার ছোট ভাইদের লেখাপড়ার ব্যাপারে আমি একটু সজাগ ছিলাম। 2 জন, তখন 3 জন ছোট ভাই, আমি উদ্যোগ নিলাম, 2 জন ছড়িয়ে পেলো মাঝখানে যায়। কারণ গ্রামের লোকেরা উৎসাহিত করেনি, মানে সামাজিক অবস্থানটা ছিল যে শিক্ষার ব্যাপারে সবাই নিরুৎসাহিত করতো। ওই গ্রামে যারা জমি জমা আছে, এটা কৃষিকাজ করাই হলো আসল পেশা, আর যারা ডেলাবার, মানে মানুষের জমি শ্রম দেয়, ওটা হলো আসল পেশা। শিক্ষার ব্যাপারে তারা কেউ আগ্রহী ছিল না। সামাজিকভাবে একটা নেগেটিভ ধারণা ছিল শিক্ষার ব্যাপারে। যারা আমি নিজে উদ্যোগ নিয়ে পারি নাই, কিন্তু আধা শিক্ষিত হয়েছে 2 ভাই 2 বোন। পরে একটা ভাইকে আমি নিজের প্রচেষ্টায় ওকে ডিগ্রি পাস করাইছি, এখন সে ইসলামী ব্যাংকের অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে, কর্মরত আছে আর কি। এটা পারিবারিক অবদান আর কি। আর আমার স্বপ্ন ছিল, পরে আমি বলবো যে আমার পারিবারিক জীবনে যে আপনার স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন হয়েছে, আমি বলবো এই গল্পটা বলবো আপনাকে। আপনার ভাইদের কথা বললেন, আমি যতটুকু জেনেছি আপনার সন্তানেরাও সবাই উচ্চশিক্ষিত। আপনার ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করবার ক্ষেত্রে, বা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে এবং বিদেশে পড়াবার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণার কাজ করেছে কোনটা? না, এখানে ওই যে শিক্ষা থেকে দূরে থাকা যায়। হ্যাঁ, আমি নিজেদের বলি, যেমন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি নাই। আমার ছোটবেলা থেকে শিক্ষার প্রতি একটা ঝোঁক ছিল, যার জন্য নিজ উদ্যোগে আমি মক্তবে গেছি, নিজের ইচ্ছে। আমি কোনোদিন আমার পিতামাতা বলেনি, আমার ভাইরা বলেনি, তারা নেগেটিভ বলছে। নিজ উদ্যোগে আমি স্কুলে যাওয়া শুরু করছি, যতটুকু অর্জন হয়েছে আমার নিজের প্রচেষ্টায় আর কি। আমার ছোটবেলাতে ইচ্ছা ছিল যে আমি আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ যারা হবে, এবং ইভেন এলাকাবাসীকে আমি কীভাবে এগিয়ে নিতে পারি। কিন্তু এখনও কিন্তু তখন থেকে আমি এলাকার যারা একটু একটু পড়াশোনা করছে, সেই বাসায় গেছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি, পরামর্শ দিচ্ছি, শিক্ষা যেমন শেষ করা যাবে না, এটা এখনও চলমান আছে। এখনও গ্রাম অঞ্চলে মেয়েদেরকে যখন প্রাইমারি পাস করে 8, 9-এ ওঠে, তখন বিয়ে সাথে দেওয়ার চেষ্টা করে। আমি অনেক এই ধরনের মেয়েদেরকে, গার্জিয়ানকে বুঝে বুঝে তারা উচ্চশিক্ষিত হয়েছে, এবং ঢাকা ইউনিভার্সিটি,
রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে। মাঝে মাঝে আমি প্রক্সি দিচ্ছি, অর্থ দিয়ে সহজ দিয়ে করছি, যাতে ঝরে না পারে একটু এগিয়ে যায়। না, এটাই তো একজন আদর্শ লিডার। এটা আমি তখন থেকেই করার চেষ্টা করছি আর কি। আমার ছেলেবেলার স্বপ্ন ছিল, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমার যারা ছেলে মেয়ে হবে। বিয়ের আগেই স্বপ্ন ছিল। আমি যখন হেঁটে হেঁটে যখন কামাপাড়া যেতাম ট্রেন ধরার জন্য, সেখানে ছিল 5 কিলো দূরত্ব, ট্রেন থেকে নামতাম, কলেজে যেতাম, এই যে যাওয়া আসা করতে আমার সময়গুলো অতিবাহিত হয়েছে। আমার স্বপ্ন ছিল আমি আমার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করবো, তারা যেন আমার মতো কষ্ট না করে, আমাদের সমস্যার কারণে যেন লেখাপড়া নষ্ট না হয়, বিঘ্নিত না হয়, এবারে আমি সচেতন ছিলাম। যে আমি সর্বোচ্চ ডিগ্রি আমাদের ছেলে মেয়ে যারাই হবে, বিয়ের আগে আমার চিন্তা ভাবনা ছিল কি হবে, আমি ডাক্তার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, বিয়ের আগের স্বপ্ন আর কি। চমৎকার। করুন ভাই, আপনি পেশাগত জীবনে, পড়াশোনা শেষে পেশাগত জীবনে কি কি করেছেন বা এখন কি করছেন? পেশাগত জীবনে আমি 1985 সালে ছাত্র জীবন শেষ করে কুপ্তলা আমিনিয়া দাখিল মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি ওই শিক্ষক হিসেবে যোগদান করি। আচ্ছা, 2 বছর আমি ফ্রি সার্ভিস দিই, আমাকে নিয়োগ দেওয়া হয়নি। 2 বছর পরে 1987 সালে আমাকে নিয়োগ দেওয়া হয় শিক্ষক হিসাবে, আইসিটি স্যার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওখানে আমি শিক্ষকতা করি 2087 থেকে 2020 সালের 5 জুলাই পর্যন্ত। দীর্ঘ 34 বছর আমার শিক্ষকতার পেশা ছিল আর কি। আর আমার মেসেজও ওই সরকারি স্কুলের প্রাইমারি টিচার আর কি, এই 2 জনের শিক্ষক ছিলেন। তার মানে আপনি বলা যায় আপাদমস্তক একজন শিক্ষক। জি জি জি। এবং এই কারণে শিক্ষার প্রতি আপনার ঝোঁকটা বেশি, বা শিক্ষা নিয়ে আপনি কাজ করেছেন প্রচুর। আমি একটু আপনার রাজনৈতিক জীবনে আসতে চাই। আপনি যেমনটি বলছিলেন ছাত্র জীবনে আপনি জাসদ ছাত্রলীগ করেছেন, বাট পরবর্তী জীবনে পেশাগত জীবনে এসে আপনি বাংলাদেশ জামায়াত ইসলামীর মতো একটি ধর্মভিত্তিক বা আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি একটি ডানপন্থী দলে আপনি কিভাবে টার্ন নিলেন এবং কখন আপনি জামায়াতে যোগ দিলেন? জি, আলহামদুলিল্লাহ, একটা ভালো প্রশ্ন করছেন। আমি ছাত্র জীবনে যখন ওই যে বললাম মক্তবে পড়াশোনা করছি, এই যে শিক্ষার একটা আলো, যে কোরআনের নূর, এটা কিন্তু আমার অন্তরে ছিল। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে 5 ওয়াক্ত নামাজ বন্দী পড়ছিলাম। যদি ছাত্রলীগ করছি কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আচ্ছা। আর বললাম ওই যে মসজিদের সভাপতি, ওই যে আমার মসজিদের ইমাম একজন ফাজিল পাস মানুষ, উনি একজন মাদ্রাসার টিচার, আবার আমার মসজিদের ইমামতি করে, উনি আমাকে প্রথম দাওয়াত দেন। আচ্ছা, যে ভাই এই ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী, রেগে যাই কিন্তু তখন, হ্যাঁ আপনি ইমামতি করতেছেন, ইমামতি করেন, খবরদার আপনি রাজনীতি করতে পারবেন না, এটা ধর্মকে সরে বললাম। এরপরে আর উনি বলার সাহস পায়নি। তারপরে আমি 1985 সালের জানুয়ারিতে আমি বিয়ে করি একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। আজকের দিনে আমার সহধর্মী আমার সাথে আছে, মেয়েকে বিয়ে করি। ও আবার ধর্মভীরু। ছোটবেলা থেকে আমার ওই শ্বশুর পরিবারের সবাই কিন্তু ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। আমি যখন বিয়ে করি ওই সময় আমার 2 জন সম্বন্ধী শিবিরের সঙ্গে জড়িত, 3 জন, একজন শালা জড়িত ছিল আর কি। তারা শিবির তখন ছিল, জামালপুরের শিবিরের সভাপতি ছিল। আপনি কি তখন কিছুটা জামাত শিবিরের প্রতি না, তখন পর্যন্ত আমি হয় নাই। তাহলে এমন একটা ফ্যামিলিতে ওই ফ্যামিলিতে বিয়ে আমার চিন্তা ছিল যে আমি একটা মুসলিম পরিবারে বিয়ে করবো, মেয়েটা যেন আদর্শিক হয় এবং নামাজি হয়। যদিও আমি মানে সরাসরি জামাত বা শিবির তখন করেন না, করি নাই, দাওয়াতও পাই নাই, কিন্তু আমার থিম ছিল আমি একটা মুসলিম পরিবারে একটা মানে ওই নামাজি একজন মেয়েকে যেন বিয়ে করি। এটা আমার এই থিমটা ছিল যে ভবিষ্যতে বাচ্চা কাছে যেন ডেফিনেটলি আদর্শিক হয়, এই চিন্তা থেকে আর কি। তো প্রথম যখন দাওয়াত পেলাম আমার এই মৌলানার, এটাকে প্রত্যাখ্যান করি এবং তাকে আমি ধমক দিই যে খবরদার, ইমামতি করতেছেন ইমামতি করেন, ইসলামী রাজনীতি করবেন না। পরে যখন বিয়ে করলাম, আমি বিয়ে করার আরেক ঘটনা আছে, আমাকে দিয়ে দেবে না, আমার শ্বশুর আলেম, একজন আলেমকে দিয়ে দেবে। এখানে বার হলে আমার যিনি ভাইরা ছিল, মেজ ভাইরা, ওনার সাথে আমার আগে থেকে একটা সম্পর্ক ছিল, আমাকে খুব পছন্দ করতেন আর কি, আমাকে ভালো ছেলে হিসেবে। তো এখন বলেই ফেলো যে তুমি, শ্বশুরকে বলছে যদি ওই ফাতেমাকে যদি করিমকে বিয়ে না দেন আমি বিয়েতে আসবো না। শ্বশুর পরে বেকাতে হয়, রাজি হয়, আমাকে বিয়ে দেয়। পরে আমার স্ত্রী আসার পরে কিন্তু আমাকে দাওয়াতটা দেয়, যে নামাজের দাওয়াত দেয় প্রথম। পরে আমার হাতে বই ধরে দেয়, সে বইটা হলো আপনার ওয়াইফ, আমার স্ত্রী। হ্যাঁ, আমাকে প্রথমে নামাজে তাগিদ করে, নামাজ তো পড়তাম, মাঝে মাঝে একটু গ্যাপ হতো, নামাজে তাগিদ করে এবং আমাকে বই পড়তে দেয়। সে বইটা, প্রথম বইটা ছিল ইসলামের বুনিয়াদী শিক্ষা, যেখানে 5টা সিরিজ, ইমানের হাকিকাত, নামাজ রোজার হাকিকাত, হজের হাকিকাত, জাকাতের হাকিকাত, জেহাদের হাকিকাত। এই হাকিকাত সিরিজটা আমি বারবার পড়ি। আর বিশেষ করে আমাকে উদ্বুদ্ধ করছে ইমানের হাকিকাত, যখন আমি বারবার পড়ছি তখন তো আমি চিন্তা করলাম আমার তো ইমান হারা হয়ে যাচ্ছে, তো ঠিক আছে, এটা তো ভালো জিনিস। এবং আর একটা বই দেয় হলো সিরাতে ইবনে হিশাম,
এই সিরাতে ইবনে হিশাম পড়ে নবী জীবনের সংগ্রামী জীবনটা আমি জানতে পারি। তখন আমি বললাম, ওই ইমামকে বললাম যে ঠিক আছে, কি আছে, তোমাকে ফর্ম টর্ম আছে নাকি, আমি জামাতে যোগদান করবো। 85 সালে আমি ডিসেম্বরের দিকে আমি জামাতে ইসলামী ফর্ম ফিল আপ করি। এরপরে কর্মী হিসাবে দায়িত্ব পালন করি লক্ষ্মীপুর ইউনিয়নে 89 পর্যন্ত। 89 সালে আমি জামাতে রক্ষণ হই। 90 সালে আমাকে ইউনিয়নে আমি নির্বাচিত করা হয়। আচ্ছা, ইউনিয়ন আমি হিসেবে 1 বছর দায়িত্ব পালন করি। 91 সালে যখন ওই বিএনপি ক্ষমতায় আসে, আমাদের 18 জন এমপি হয় আমাদের সারা বাংলাদেশে। হ্যাঁ, সারা বাংলাদেশে। ওই সময় আমি 1991 সালে জামাত ইসলামী গাইবান্ধা সদর উপজেলার আমির নির্বাচিত হই। আচ্ছা, এই 91 থেকে 96 এই 6 বছর সদর উপজেলার আমির হিসেবে দায়িত্ব পালন করি। 97 সালে যখন মৌলানা আব্দুল আজিজ এমপি মহোদয়, উনি তখন জেলা আমির হয়, আমাকে তখন ওই সদর থেকে উইথড্র করে জেলা সেক্রেটারি নিয়োগ করে আর কি। আচ্ছা, এই 97 থেকে 2020 সাল পর্যন্ত এই দীর্ঘ একটা সময় আমি জেলা সেক্রেটারি দায়িত্ব পালন করি। আর 2021 সাল থেকে অদ্যাবধি জেলা আমির দায়িত্বে আছে চলমান। তার মানে একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতৃত্ব আপনি। তৃণমূল বলতে আমি যখন ওই কর্মী ছিলাম তখন ওই আমার গ্রামের পাশে একটা গ্রাম ছিল আমঝুকির পাড় বলে, ওখানে একটা ইউনিটের সভাপতি ছিলাম আমি। প্রথম আমি ইউনিটের সভাপতি কর্মী থাকা অবস্থায়, পরে আমি একটা ওয়ার্ডের সভাপতি হই, পরে আমি যখন রোকন হই তখন ওখানে ইমারত, আমরা তখন 9 জন রোকন, 5 জন রোকন হলে একটা ইমারত হয়, তখন ওখানে ইমারত হয়, ইমারত যখন হয় তখন আমি আমির হই, ইউনিয়ন আমির হই। তাহলে ইউনিট নাজিম বলতো, ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, এরপরে ইউনিয়ন আমির সরাসরি, এরপরে 91 থেকে 96 উপজেলা আমির দায়িত্ব পালন করছে। আচ্ছা, একে তৃণমূল থেকে উঠে আসছে আর কি। এমনিতে উত্তরবঙ্গ বা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শোনা যায় যে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি অনেকটা স্ট্রং বা শক্তিশালী। এটার পেছনে যদি এই দাবিটি সত্যি হয়ে থাকে তাহলে এটার পেছনে কি কারণ আছে বলে মনে করেন? না, উত্তরবঙ্গের মানুষ কিন্তু অনেকটা সরল সিধা। এই উত্তরবঙ্গের মানুষ কিন্তু ধর্মপ্রাণ। এখানে সাংগঠনিক কারণও আছে, আবার ওই বঙ্গের মানুষগুলো কিন্তু ইসলাম প্রিয়, যদি অনেকে নামাজ পড়ে না কিন্তু ইসলামকে ভালোবাসে। হ্যাঁ, আমার ওই জায়গায় এখনো আছে যে একজন ইমামকে যদি কেউ গালি দেয়, ছেলেটা নামাজ পড়ে না কিন্তু ছেলে মেয়েরা কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কেন আমাদের ইমামকে গালি দেওয়া হলো, কেন ধর্মীয় বিষয়ে কেন কটূক্তি করা হলো, বা কেন করা হবে, হেয় করা হবে। এই জন্য ধর্মীয় অনুভূতিটা জাগ্রত ওই এলাকার লোকদের ব্যাপারে। আমি উত্তরবঙ্গের কথা বলতে যদি আমি গাইবান্ধার কথাই বলি, গাইবান্ধা কিন্তু সাংগঠনিক দিক থেকে যে মজবুতি থাকার দরকার এটা কিন্তু নাই। সাংগঠনিক দিক থেকে আমি দুর্বল সংগঠন বলবো। ওই পরিমাণ ম্যান পাওয়ার, রকম জনশক্তি যেটা থাকা দরকার, যেটা বগুড়ায় আছে, সাতক্ষীরায় আছে, রাজশাহীতে আছে, চাপাইয়ে আছে, এটা কিন্তু গাইবান্ধায় নাই। আমরা ওরকম জনশক্তি কম, আমাদের কর্মীও কম, আমাদের তুলনামূলকভাবে আর কি সহযোগিতা কম। কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাদের ভূমিকা ছিল, সক্রিয় ভূমিকা থাকে। তখন থেকে যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম আমরা 100% বাস্তবায়ন করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1992 সালে অনেক চড়াই উতরে গেছে, এই আমাদের বিরুদ্ধে প্রোগ্রাম করতে দেবে না, সভা করতে দেবে না, নিজামী সাহেবের প্রোগ্রাম। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সেখানে ছিল, প্যান্ডেল ছিল, সেখানে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলে আমাদের প্রোগ্রামগুলো করছি, রাজনৈতিক প্রোগ্রাম। ইভেন দেখেন কিছুদিন এই যে ফেসিবাদের শেখ হাসিনার সময় আমরা তো রাজপথে বেরোতে পারিনি, 5 জনকে দেখলেই দাবড়াইতো, ঘর থেকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত, মিছিল মিটিং করতে পারিনি। আমাদের প্রোগ্রামগুলো ছিল একদম গোপনে, সকালে রাত্রে, কুয়াশা ঢাকা সকালে, আমাদের শিশির ভিজা সকালে আমাদের জনশক্তিরা প্রোগ্রাম করতাম, কোন নিবৃত পল্লীতে কোনো বাড়িতে। আমি যদি বলি আমার বাড়িটা জেলা অফিস বানাচ্ছিল, আমার বাড়ি গ্রামে, পল্লী গ্রামে বাড়িটা জেলা অফিস ছিল, সারা জেলা থেকে লোক থেকে আমাকে এখানে প্রোগ্রাম করতো, জেলা রকম সম্মান করতাম। শিবিরের কেন্দ্রীয় জেলা সম্মেলন আমার বাসায় হতো, আঙিনা উঠান বড় ছিল, গ্রামের বাড়ি তো বড় বড় প্রোগ্রাম করতাম, কেন্দ্রীয় নেতারা আমার বাসায় যেত প্রোগ্রাম করতো। আজকে দিন না আমি অধ্যাপক মজিবুর রহমান ভাই, উনি 2 বার গেছে আমার, আব্দুল হালিম ভাই কয়েকবার গেছে, কেন্দ্রীয় নেতা কয়েকবার গেছে আমার বাসায়, বড় বড় প্রোগ্রাম আছে, মহিলা প্রোগ্রাম আমার বাসায় হতো আর কি। মানে এই সংকটকালীন সময় আমার ওই গ্রামের বাড়িটাই আমি বানাচ্ছিলাম হলো জেলা অফিস। বিভিন্ন লোকখানের লোক যেত। এই পরিবেশ, এই যে পরিবেশটা, এই পরিবেশটা চারিপাশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং এর একটা প্রভাব কিন্তু পড়ছে
যার কারণে যেটা ইউনিয়ন চেয়ারম্যানের যে গল্পটা, ওই কারণে কিন্তু আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার মানে 1/3 ভোট পেয়েছে। আচ্ছা, এটা কত সালের দিকে? এটা হলো 1911 সালে, 2011 সালে। হ্যাঁ 2011 সালের, হ্যাঁ যে ভোটটা হয়েছে 28শে জুলাই আমি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করি। আমি চেয়ারম্যান দায়িত্ব পালন করি। আর চেয়ারম্যান দায়িত্ব পালনের ব্যাপারে অনেক ঘটনা আছে আর কি। আচ্ছা, ওই সময় মাদার তেরেসা অ্যাওয়ার্ড, যেটা মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মানে কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক আমি চেয়ারম্যান হিসেবে পাচ্ছি আর কি। অল্প সময় সারা দেশের মধ্যে আমি কিছু উন্নয়নমূলক কাজ করছি, সে গল্প আমি পরে বলবো আর কি। মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যখন ছিলেন, হ্যাঁ তখনই আপনার আমি স্বর্ণপদক পাচ্ছি, আমি মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাচ্ছি। আচ্ছা, আপনি তখন জামায়াতের জেলা সেক্রেটারি ছিলেন। ছিলাম। আওয়ামী লীগ সরকার তখন এই অ্যাওয়ার্ড প্রদানে এই জেলা সেক্রেটারির পদের কারণে আপনাকে কোনোভাবে বঞ্চিত করে নাই? না, বঞ্চিত করেনি। তখন যে আমার ওখানে যে হুইপ ম্যাডাম ছিল, মাহবুবুর রহমান গিনি, ইনি আমার প্রশংসা করতেন। ছাত্রলীগের ইউনো ছিল, উপজেলা নির্বাহী অফিসার। প্রথম ভয় পেতাম, পরে দেখি যে ওই ইউনো আমার সবচেয়ে বেশি আমার কাছে সহযোগিতা করছে, আমার বেশি প্রশংসা করছে এবং বলছে, সবখানে বলছে যে মানে খুব সিনসিয়ার। লক্ষ্মীপুর চেয়ারম্যান খুবই সিনসিয়ার, এমন জায়গায় বলছে নিট অ্যান্ড ক্লিন। এবং এমপি যে আওয়ামী লীগের এমপি, সেও মাঝে মধ্যে তার দলীয় প্রোগ্রামে প্রশংসা করছে যে 13টা চেয়ারম্যানের মধ্যে সবচেয়ে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হলো লক্ষ্মীপুর চেয়ারম্যান করিম সাহেব। যদিও জামাত করে, তবু তার প্রশংসা করতে হয়। আচ্ছা, এইভাবে বলছে। পরে যখন উপজেলায় আমি গেলাম, তখন আমার সব বিরোধিতা হলো এবং একটার পর একটা মামলা লাগা শুরু করলো। মামলা শুরু হয়েছে, চেয়ারম্যান থাকা গেলে মামলা শুরু হয়েছে। উপজেলায় আসছেন কখন? 2014 সালে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 2014-তে। 2014 সালের 15ই মার্চে হলো উপজেলা পরিষদ নির্বাচন হয়। আচ্ছা, এটা আর একটা ঘটনা, আর এক কিস্তা আছে। মানে গল্পটা শুনতে চাই আসলে, আপনি কিভাবে, মানে এমন একটা কঠিন সিচুয়েশন 2013-14, সেটা তো সারা দেশব্যাপী একটা কঠিন সময়। সেই সময় আপনি গাইবান্ধার মতো জায়গায় জামায়াতের একজন নেতা হওয়া সত্ত্বেও উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। তখন আসলে মানে কি পরিমাণ বাধা আসছে? জি, সম্ভাবনার সমস্যা দুটোই ছিল। সম্ভাবনাটা ছিল যে এই যে আমি চেয়ারম্যান করলাম যে সময়টা, এই চেয়ারম্যানিতে যে কাজগুলো আমি করছি অভূতপূর্ব কাজ, যেখানে অন্য চেয়ারম্যান, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সম্পত্তি, স্থাবর সম্পত্তি, ইউনিয়ন সচিবের 40 মাসের বেতন, তখন চেয়ারম্যানের মাধ্যমে আসতে বেতনটা 40 মাসের বেতন কিন্তু চেয়ারম্যান ভোগ করছে, ওই সচিবকে বেতনটা দেয় নাই। সচিব আদালতের শরণাপন্ন হয়েছে। এই হওয়ার কারণে আদালত করছে কি, স্থাবর সম্পত্তি থেকে 59% জমি ছিল ইউনিয়ন পরিষদের, ওখান থেকে ওই তার 40 মাসের বেতন যে মূল্য, ওই মূল্য হিসাবে 35% জমি সচিবের নামে লিখে দেয়। যার জন্য দীর্ঘ সময় কিন্তু ইউনিয়ন কমপ্লেক্স ভবন হয় নাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে প্রথমে আমি ওই সচিবকে ডাকে এনেছি যে তোমার এই সম্পদ ঘুরিয়ে দিতে হবে, এটা ইউনিয়ন পরিষদের সম্পদ, দায়ী হলো আগের চেয়ারম্যান, তুমি তো ওই সম্পত্তি দখল করতে পারবে না। বলে ভাই আমাকে 40 মাসের বেতন দেন। তখন 6.5 লক্ষ টাকা দাঁড়ায়, মানে আমি অত টাকা দিতে পারবো না। পরে আমার একটু নিজের থেকে 2 লক্ষ টাকা দিয়ে আমি সম্পত্তিটা ঘুরে নেই, মামলা তুলে নেই, মামলা চলছিল, তুলে নেওয়ার পরে ওই জরুরি ভিত্তিতে আমি ইউনিয়ন কমপ্লেক্স ভবনখানি নির্মাণ করি। কমপ্লেক্সের পাশেই ছিল একটা আবুল কাসেম দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা এবং মসজিদ, লক্ষ্মীপুরের কেন্দ্র মসজিদ, যেটা বড় বাজার, ওটা হলো কেন্দ্র মসজিদ। মাদ্রাসা এবং মসজিদ দুটা জড়াজড়ি অবস্থায় ছিল। মাদ্রাসার নিজস্ব ভবন জায়গা ছিল না ওখানে, জায়গাটা হলো মসজিদের জায়গা, কিন্তু মাদ্রাসা সরাইতে পারতেছে না কেউ। আমি এখন বিদেশি সংস্থার মাধ্যমে ওই মসজিদটার জন্য আমি মোটা অঙ্কের একটা টাকা বরাদ্দ করলাম। এখন মসজিদ, আর সুন্দর একটা মসজিদ করবো, কেন্দ্র মসজিদ লক্ষ্মীপুরের। সমস্যা হলো বাদশাহ ছিল মাদ্রাসা সরাবো কী করে। পরে যাই হোক, ওই বিদেশি সংস্থার মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকা বরাদ্দ করিয়া আমি পরে যেখানে এখন জমির দাম হলো 5 লক্ষ টাকা 100%, আমি 30% জমি ক্রয় করি। আর আরেকজনের চাকরির নামে 3% নিয়ে রাস্তা করে দিয়ে আমি ওই মাদ্রাসাটা ওখানে ট্রান্সফার করি। চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান ছিলাম, মাটি কাটার ব্যবস্থা করে দিই,
দিয়ে এবার ওখানে এখন 4 তলা ভবন আছে ওখানে, সুন্দর একটা পরিবেশে পরে একটা মাদ্রাসা চলছে। এবং আমি যে মসজিদটা করলাম সেখানে একটা সুন্দর একটা মসজিদ, দোতলা মসজিদ, 10 দৃষ্টিনন্দন এবং হেফসখানা, সুন্দর একটা মানে দেখলেই আকর্ষণ লাগে। ইমাম থাকার ঘর, ওজুখানা সহ সুন্দর একটা কমপ্লেক্স করে দিয়েছে। ওখানে যারাই যায় দেখে দৃষ্টিনন্দন, পাশেই মসজিদ, পাশেই মাদ্রাসা এবং ইউনিয়ন পরিষদ ভবন। ওই জায়গাটা একটা মনে হয় যে এটা মনে হয় গ্রামের কোনো বাজার নয়, এটা মনে হয় শহর এলাকা। সুন্দর। এই যে কাজটা করলেন, এটা কিন্তু একটা প্রভাব, মানে ইউনিয়নে তো ছিল, এই প্রভাবটা অন্যদিকে পড়ে। শুধু তাই নয়, আমার ইউনিয়নে নয়, আমি বিদেশি সংস্থার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সহ গোটা জেলায়, বিদেশি সংস্থা বলতে যেটা রাবেতা আলমের কথা আরো আছে, আরো অনেক সংস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, এই সংস্থাগুলোর মাধ্যমে আমি গোটা জেলায় প্রায় 70-এর অধিক মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ আমি নির্মাণ করি। 70-এর অধিক? 70-এর অধিক, যেখানে মসজিদে গেলে মনটা ভরে যায়, মানে ব্যস্ত কেনা, টাইলস করা সব এসে সাজানো গোছানো সব। এরপরে আমি অসংখ্য হেফসখানা করি, ইতিমখানা করি। 2023 সালেও কিন্তু আমি 1,20 লক্ষ টাকা ব্যয় দোতলা ভবন করে দিয়েছি, যেখানে 250 ছাত্র, আবাসিক ছাত্র থাকে। এটা আমার গাইবান্ধা সদরের মালিবের ইউনিয়ন নামে একটা বাজারের প্রাণকেন্দ্র, একটা মানে সুন্দরগঞ্জ টু গাইবান্ধা, সুন্দরগঞ্জ রাস্তার পাশেই এই ভবনটা। আচ্ছা, আপনি কি বিদেশে পড়াশোনা করতে বা কোনো কাজে বিদেশে আপনার যাতায়াত যোগাযোগ আছে? না, বিদেশে ওইভাবে পড়াশোনা করতে বিদেশে না। আমি ছাত্র জীবন থেকেই, যখন আমি জেলা সেক্রেটারি হই, তখন এই সংস্থাটার সাথে আমি একটু রিলেটেড হয়ে যাই আর কি। না মানে আপনি বললাম যে রাবেতা আলমের সাথে সম্পর্ক হলো, বারবার এই আমি নিজে নিজে খুঁজছি যে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে গণমানুষের সেবা করা যায়। আমি সেটাই দেখছি আপনি যেভাবে বিদেশি সহযোগিতার মাধ্যমে, তখন আমি আগ্রহী, মানে এটা কিন্তু আমি খুঁজে খুঁজে বের করি কোথায় কিভাবে কি কাজ করলে কি করা যায়। শুধু তাই নয়, এই কাজগুলো করার কারণে বিদেশি সংগঠন বিদেশ থেকে আমাকে থ্যাঙ্কস লেটার পাঠায়, ইংরেজিতে লেখা। এরপরে আমি শহরে থাকি অথবা গ্রামে থাকি, যেখানে আমি থাকি না কেন, আমাকে একটা সুন্দর বাড়ি করার জন্য একটা মোটা অঙ্কের টাকা বরাদ্দ দেয়। আচ্ছা আচ্ছা। তো আমি চিন্তা করলাম যে আমার ছেলেটা তো ভালো ভালো শিক্ষিত, মেধাবী, ভালো জায়গায় লেখাপড়া করতেছে, আমার তো শহর বন্ধের কোনো জায়গা নেই, এখনো নাই। আমরা যে গ্রামের বাড়ি, এটা পৈতৃক ভিটা আমার। হ্যাঁ, আমি বলি, আমি যদি আমার বাড়ি বলি না, এই আমার ছেলেদের বলি ওটা তোমার দাদার ভিটা, ঘরটা আমি করছি। হ্যাঁ, ওই আমার পৈতৃক সম্পদে একটা ঘর আছে, আজও আছে, যেখানে জেলা অফিস হিসেবে ব্যবহার হতো। হ্যাঁ, ওখানে এখনো আমি 13টা ওই মক্তব চালাই আর কি, যেখানে বেতনটা 3,000 টাকা নিজে আমি দিই, আমার ছেলেই দেয়, আমি মনিটরিং দেখাশোনা করি আর কি। এই প্রভাবগুলো আছে। তো এইভাবে আমি বিভিন্নভাবে কীভাবে মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া যায় এবং এলাকার মানুষের উপকার করা যায়। মসজিদ এবং হিফজখানার কথা আপনি বলছেন, অনেক 70টা মসজিদের কথা বলেছেন, হিফজখানা বা মক্তব এগুলোর কথা বললেন। এর বাইরে মানে সমাজের মানুষের অন্যান্য যে প্রয়োজনগুলো রয়েছে, সেটি চিকিৎসা হতে পারে বা সেটি বিনোদন হতে পারে, অন্যান্য যে বেসিক নিডগুলো মানুষের আছে, এই জায়গাগুলোতে কি আপনি কোনো কাজ করেছিলেন বিগত সময় যখন আপনি চেয়ারম্যান ছিলেন? চিকিৎসার জন্য আমার নিজে একটা আছে, আমার অফিসের পাশে আমাদের দাতব্য চিকিৎসালয়, এবং এই যে কাজগুলি করছে এর মধ্যে 3টা দাতব্য চিকিৎসালয় আছে, এখানে গরিবের মানুষগুলো এখানে চিকিৎসা নিতে পারে, এবং সেখানে মানে কিছু বড়ি ঔষধ আমরা সরবরাহ দিয়ে এখনো চলমান আছে। আচ্ছা। আর হেফ শিক্ষাটা তো আছে, জারি আছে, সেখানে শত শত ছেলেমেয়েরা কোরআন শিখতেছে, হাফেজ হচ্ছে, আবাসিক ভবন আছে, ভালো থাকার পরিবেশ আছে, এটা করে আসতেছে। এই কাজটা আমার এখনো চলমান আছে। আপনার ওখানে মানুষের আয়ের প্রধান উৎস তো আসলে কৃষি। হ্যাঁ, আমার ওখানে আয়ের মানে শতকরা কি বলবো 80% হলো কৃষির উপর নির্ভরশীল। কৃষকদেরকে ফ্রিতে বীজ দেয়া বা সার দেয়া অথবা তাদের কাজের জন্যে আপনার কি কি কাজ ছিল বিগত সময়গুলোতে? আমি যখন চেয়ারম্যান ছিলাম, তোমার কীটনাশক ঔষধ, সার, বীজ, এটা কিন্তু আমি ওই চেয়ারম্যান থাকাকালীন আমি ওই উপজেলার সাথে যোগাযোগ করে আমি কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, যাতে করে উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে পারে, সার কীভাবে কখন দিতে হয় এটা বুঝতে পারে। কৃষকরা তো বোঝে না, কৃষকদের যারা ওই চাষাবাদ করে, ট্রেনিংয়ের ব্যবস্থা আমি করছি। এরপরে হলো যে ওই ইয়ার জন্য, ওই স্প্রে করার জন্য, কীট পোকামাকড় মারার জন্য কিন্তু ওই মেশিন, স্প্রে মেশিন, এগুলো আমি সরবরাহ করার চেষ্টা করছি। এবার শাকসবজির আবাদ যাতে করে ভিটামাটিতে, হ্যাঁ,
এটা কিন্তু আমি চেয়ারম্যান থাকতে এটা উদ্যোগ নিয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান যখন হচ্ছে তখন কিন্তু এই কৃষি যে সেক্টরটা আছে এখান থেকে এটা করার চেষ্টা করছি আমরা আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু সেখানে আমরা একটা বিষয় দেখি যে আমাদের যে তিস্তা নদীর যে সমস্যাটা, সেখানে যে আসলে পানির পর্যাপ্ত প্রবাহ না থাকার কারণে সেখানে মরুকরণ হয়ে যাচ্ছে অনেকটা বলা যায়, বা ফারাক্কা বাঁধের কথা যদি আমরা বলি, এই জায়গাগুলোর কারণে কি আপনার সেখানে কৃষি কাজে কোনো বাধাগ্রস্ত হতো কিনা? মানে এই ফারাক্কা বাঁধ এটা আমাদের জন্য মরণ ফাঁদ। কারণ এই যে তিস্তা নদী এটা আমাদের গাইবান্ধা আসে ব্রহ্মপুত্র নদ এসে আর কি, ওদিক থেকে তিস্তা, আমাদের এখানে আসে ব্রহ্মপুত্র। এমনি ধরনের নদী বিধৌত এলাকা, আর গাইবান্ধা হলো পশ্চাৎপর এলাকা। হ্যাঁ, উত্তরবঙ্গের অবহেলিত জনপদ হলো গাইবান্ধা, আর এই গাইবান্ধার বুকের উপর দিয়ে সাইড দিয়ে চলে গেছে হলো এই তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ, যেখানে আমাদের 3টা উপজেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর এবং ফুলছড়ির এই 3টা উপজেলার 22টা ইউনিয়ন ওই নদীর বন্যা কবলিত হয়। বন্যার সময় হাজার হাজার পরিবার ভিটামাটি ছাড়া হয়ে যায়, নদীর ঘরে বিলীন হয়ে যায় বাড়িঘর। আর কি হয়, হাজার হাজার ফসলি জমি। হ্যাঁ, আমার আসনে 2টা ইউনিয়ন আছে, আর একটা ইউনিয়নের একটা অংশ আছে, একটা প্লট আছে, পুরো 2টা ইউনিয়ন নদী গর্ভে, বিচ্ছিন্ন এলাকা। এই যে দুর্ভোগটা পাওয়াতে হয় সেটা হলো তিস্তার পানি যখন শুকনো মৌসুমে যখন পানি থাকে না, চাষাবাদের কষ্ট হয়, মরুভূমি হয়ে যায়। আর যখন বন্যার পানি ছেড়ে দেয় উজান থেকে, তখন সব বন্যায় প্লাবিত হয়ে যায়, আমাদের বাড়িঘর, ভাইদের বাড়িঘর ভেসে যায়, নদী গর্ভে চলে যায়, ফসলি জমি হাজার হাজার একর জমি বন্যায় কবলিত হয়। কিন্তু তিস্তার যে মহাপরিকল্পনা একটা ছিল, এইটা কি আসলে বাস্তবায়ন করার গেলে এই প্রবলেমগুলো তো আশা করি সলভ হবে, কিন্তু এটা কত দূর বাস্তবায়ন? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু 2বার মিটিং করছি অঞ্চল ভিত্তিক। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, তিস্তা এই নদীটাকে খনন করা যায় এবং 2বার বাঁধলে হাজার হাজার একর জমি কিন্তু আবাদি উপযোগী হবে। 2বারে যদি 4 লাইন রাস্তা করা যায় এবং যে জমিগুলা ওই মরু জমিগুলো যেগুলো উদ্বৃত্ত হবে, এরা যদি আমরা বিভিন্ন ধরনের বন্দনাগরী কুটির শিল্প করতে পারি, তাহলে দেখা যাবে যে হাজার হাজার একর জমি এটা সেভ হবে। এবং নদী খনন হলে তিস্তা এটা তার নাব্যতা পাবে, এবং ওই যে জমিগুলো উদ্ধার হবে সেখানে বিভিন্ন বন্দরনগরী, বিভিন্ন শিল্প কুটির শিল্প কারখানা তৈরি করা যাবে, এবং উত্তরবঙ্গের জন্য এটা উন্নয়নের একটা রোল মডেল হবে আর কি, যদি আমরা করতে পারি। আমার চেষ্টা আছে, করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বলছিলেন আপনি যখন দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, তখন আপনাকে নিয়ে তৎকালীন সময় যারা ইউনো ছিল বা কর্তৃপক্ষ ছিল, তারা আপনার সততা, যোগ্যতা, দক্ষতার ব্যাপারে তারা প্রশংসা করত। শুধু কি প্রশংসাই করতো, নাকি ভিন্ন মতের হওয়ার কারণে আপনার উপর কোনো নির্যাতন বা কোনো মামলা, হামলা, জেল জুলুম এ ধরনের কোনো ঘটনা তখন ঘটেছে কিনা? প্রশাসনের দায়িত্বে যখন ছিল যারা, ডিসি বলেন, এসপি বলেন, এসপি বাদে ডিসি, এরপরে সিভিল প্রশাসন যারা আর কি, এরা কিন্তু আমার কাজে সহযোগিতা করছে। ডিসি মহোদয় করছে, ইউনো যে আছে উনি করছেন, সার্বিক সহায়তা করছেন। আর বাধার সৃষ্টি হয়েছে যেটা হলো যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, তারা যারা এমপি ছিল, মেয়র ছিল, এরা আদিষ্ট হয় পুলিশ প্রশাসন, এখন এসপি বলেন, ওসি বলেন, এদের নির্দেশ ফলো করছে। এই নির্দেশ ফলো করতে গিয়ে আমাকে 16টা মামলায় জড়িয়ে ফেলছে। 16টা মামলা ছিল। আমাকে 7বার জেলে ঢুকেছে ওই চেয়ারম্যানকালীন অবস্থায়। 7বারে আমি 26 মাস জেল কেটেছি। আমাকে 10 মাস জেলের ভিতরে সেল থাকে না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য সেলে আমাকে 10 মাস রাখা হয়েছে। আমার বিরুদ্ধে ক্রস ফায়ারের তালিকা আমি ছিলাম। 8 মার্ডার ওখানে হয়েছে, পুলিশ হত্যা ওখানে হয়েছে, এই মামলাগুলি আমাকে জড়ানো হয়েছে। কিন্তু 8 মার্ডার যখন হয় 2014 সালে, আমি চেয়ারম্যান হওয়ার পরে 8 মার্ডার হয়। এই 8 মার্ডারে তখন আমি জেলখানার ভিতরে, যখন আমি জেলের বাইরে দেখতাম, আমি 1 নম্বর আসামি হই এবং ক্রস ফায়ার যাই। যে 1 নম্বর আসামিকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে মোস্তফা মঞ্জিল, সেটা আমার গাইবান্ধা সদরের ঘটনা, এই 8 মার্ডারের ঘটনা। আচ্ছা, তখন আপনি ভিতরে ছিলেন? ভিতরে ছিলেন। এবং আপনার বিরুদ্ধে যে মামলাগুলো, 16টি মামলার কথা আপনি বললেন, মামলাগুলো কি এখন কি অবস্থা? এগুলো কি খারিজ হয়েছে? এখন কিছু মামলা এমনিতে খারিজ হয়ে গেছে,
ডিসমিসড হয়ে গেছে। আর কিছু মামলা তো এই যে জুলাই বিপ্লবের পরে পট পরিবর্তনের পরে কিছু মামলা চলে গেছে, আর দু একটা মামলা আছে সেটা আমরা আইনি ফেস করতেছি, ইনশাল্লাহ এগুলো আমরা ওভারকাম করতে পারবো। ইনশাআল্লাহ। করুন ভাই, আপনি ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা থেকে এই মুহূর্তে আপনি সংসদ নির্বাচনের স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর টিকিটও আপনি পেয়েছেন। আপনি কি মনে করেন, হুট করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়া এইটা বেটার, নাকি আপনার মতো তৃণমূল থেকে কাজ করে একটা অভিজ্ঞতা অর্জন করে এরপর সংসদ সদস্য হলে তিনি সমাজের জন্য, মানুষের জন্য বেশি কাজ করতে পারবেন? কোনটা আপনার কাছে বেশি পারফেক্ট মনে হয়? না, যারা তৃণমূল থেকে উঠে আসে তাদের সাথে জনগণের একটা সম্পৃক্ততা থাকে, তারা জনগণ নিয়ে ভাবে, এলাকা নিয়ে চিন্তা করে, এলাকার ভালো মন্দগুলো বোঝে, সমস্যাগুলো চিহ্নিত করতে পারে, সমাধান কীভাবে করা যায় এটা চিহ্নিত করতে পারে। অর্থাৎ যারা তৃণমূল থেকে উঠে আসে তাদের সাথে এলাকার জনগণের, এলাকার ভালো মন্দ সার্বিক বিষয়গুলো রিলেটেড, জড়িত থাকে। আর তৃণমূল থেকে উঠে আসা মানুষগুলো কিন্তু মানব দরিদ্র হয়, এরা মানুষের জন্য কাজ করে, নিজের জন্য কাজ করে না। আমি নিজেই বলি, আমার আমি কোটি কোটি টাকার কাজ করছি, নিজে চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, কিন্তু আজ পর্যন্ত শহর বন্দর এলাকায় আমার একটা জমিও নাই। যেটুকু 35 সম্বন্ধে পেয়েছিলাম অতটুকুই আছে, এটা আমি বাড়াইতেও পারি নাই, নষ্ট হয়নি, নষ্ট করি নাই। যে মহব্বত, অনেক সময় বাচ্চাদের লেখাপড়ার সুবাদে অনেক সময় ক্রাইসিস আসছে, কিন্তু তারপরে এটা মানে কষ্ট করে বরণ করে নিয়েছি, কষ্ট শুয়ে নিয়েছি, ওই 35 সম্পদে হাত দেয়নি, ওইটুকু আছে। ওই গ্রামে যে আমি 1994 সালে একটা ছোট ঘর করছিলাম, টিন সিট একটা ঘর, ওই ঘরটা আমার আজও আছে। এরপরে কিন্তু এই বিদেশি টাকা বলেন, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এখান থেকে আমি 1 টাকাও বেনিফিট নিই নি। আপনাকে যে পুরস্কার দেওয়া হয়েছিল পুরস্কার করার জন্য, পুরস্কারের টাকাটা আমি স্কুল করে দিয়েছি, ওই টাকাটা দিয়ে আমার স্কুল এখনও আছে। এখন সে ভবন, এটা তো দৃশ্যমান কাজ, আমার প্রতিটা কাজ দৃশ্যমান। এই যে পল্লী বিদ্যুৎ 7 কিলো, এটা দৃশ্যমান, মসজিদগুলো দৃশ্যমান, স্কুল করে দিয়েছি দৃশ্যমান, আমি নিজে প্রতিষ্ঠাতা। ওখানে ওই ভবনটা আমি করে দিয়েছি, যেটা বাড়ি করার জন্য আমাকে পুরস্কার দিয়েছিল, মোটা অঙ্কের একটা টাকা। কিন্তু টাকাটা তো আপনাকে নিজের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। না, আমার ধারণা ছিল যে মানুষ তো মানুষের জন্য অনেক কিছু করে, নিজের থেকে তো আমি কিছু করতে পারি না। যে একটা পুরস্কার পাইছি, এটা যদি আমি জনস্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে বাইর করি, এটা আজীবন থাকবে, আমরা থাকবো না। আর মরে গেলে তো যে বাসাটা আছে এটাও তো পড়ে থাকবে, আমার ছেলেরা তো এখানে গ্রামে আসবে না, এই পল্লীতে আসবে না, তাদের যে লেখাপড়া অবস্থা ভালো ভালো জায়গায় চলে যাবে। অযথা একটা গ্রামে একটা ঘর করিয়া ফেলে রাখার কী দরকার, যেখানে একদম এটা বীরেন ভূমি হবে এক সময়, হ্যাঁ, মাকড়সা জাল, তেলাপোকা বাসা হবে। অতএব আমি স্কুল যদি করি তাহলে এটা আমরা থাকবো না, কিন্তু প্রতিষ্ঠানটা থাকবে, এখানে শত শত হাজার হাজার ছেলেমেয়েরা লেখাপড়া এখান থেকে বের হয়ে যাবে। এই মানসিকতা নিয়ে আমি স্কুলটা করে দিয়েছি। এটা আমি এই টাকাটা পাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বলিনি, ছেলেদেরকে বলিনি। আচ্ছা, বললে হয়তো ওরা বলবে যে না দিছে, যখন আমার স্ত্রী বলবে দিছে যখন টাকাটা কাজে লাগান। আমি নিজে নিজে চিন্তা করি পুরোটাই, আমি মানে কাজ হওয়ার পরে আমি এটা প্রকাশ করছি। যখন ঢাকা থেকে চলে এসলাম আমার এই বাড়ি দেখার জন্য, কান্ট্রি ডিরেক্টর আমি স্কুলে নিয়ে গেলাম, বলে যে এটা তো স্কুল, ওইখানে নিয়ে আসলেন ভাই, আমি তো আপনার বাড়িতে যাবো, আপনার ভাই ওই যেটা টাকা দিয়েছে ওটা ঘর দেখবো আপনার। ভাই আপনারা আমাকে পুরস্কার দিয়েছেন, এই স্কুলটা আমি করে দিচ্ছি। দেখার হলে এটা দেখার পর আমার বাসায় ছিলেন, কিং করতে পারবেন, 1 মিনিট নীরবতা ছিল। এই ধরনের বাংলাদেশে এখনো আছে। আপনাকে দিলাম বাড়ি গলার টাকা, আপনি বললেন স্কুল, ঠিক আছে, এখন থেকে আমাদের অফিসের দরজা আজীবন খোলা থাকবে। এই বনানী অফিস ঢাকায়, কালও আমি গেছিলাম, আজীবন খোলা। এই আমি ত্যাগ করেছি সামান্য কিছু, আমি একটা বাড়ি ত্যাগ করছি, কিন্তু এর বদলায় আমি কোটি কোটি টাকার এই সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলো, হেফসখানা, দোতলা, এই যে মাদ্রাসা আমি করতে পারছি। অল্প কিছু ত্যাগ করছি, তার বিনিময়ে আমি কোটি কোটি টাকা আমি গাইবান্ধাবাসীকে উপহার দিতে পারছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এতে আমি শান্তি। আলহামদুলিল্লাহ। আপনার গাইবান্ধাবাসী যারা রয়েছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেক নারী ভোটার আছেন, অর্ধেকেরও বেশি। আচ্ছা, এই নারী ভোটারদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে, তাদের শিক্ষা বা তাদের যে চিকিৎসা, তাদেরকে এগিয়ে আনার জন্যে? নারী ভোটারদের ব্যাপারে, নারী আমাদের গাইবান্ধায় প্রায় 4,05,000 ভোটার, আর কি অর্ধেকেরও বেশি, 10,000 নারী ভোটার। হ্যাঁ, তো নারীর শিক্ষার ব্যাপারে আমাদের তো একটা চিন্তাভাবনা আছে, নারীদের শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করা। নারীরা তো এখন শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় পেশাদারিত্ব পালন করতেছে। নারীরা এসপি হয়েছে, নারীরা ডিসি আছে,
জাজ হয়েছে, ম্যাজিস্ট্রেট, অনেক তো নারী সকল পেশাতেই আছে। তো নারীরা কিন্তু অনেক। আমার একজন ভাস্তিও আছে ইউনিভার্সিটি টিচার, আর একজন নাতি আছে ইউনিভার্সিটি টিচার। এরা আমি কিন্তু এগুলো উদ্বুদ্ধ করছি ছোটবেলায়, ওই সময়। আচ্ছা, তারা বড় বড় জায়গায় গেছে, কিন্তু গরিব ফ্যামিলির পরিবার। এভাবে আমরা নারীদেরকে শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছি। আর নারী শিক্ষা সহজীকরণের ব্যাপারে আমাদের গাইবান্ধা কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এখানে এই গাইবান্ধা সরকারি কলেজ যেটা, এটা অনেক পরে গভর্নমেন্ট হয়েছে, এটা বেসরকারি ছিল। এখানে কোনো ইউনিভার্সিটিও নাই। আমাদের টার্গেট আছে যে একটা কৃষি ইউনিভার্সিটি করার। এইটি একটা প্রতিষ্ঠান আছে, ওখানে শত শত একর জমি আছে, ভাগার পড়ি আছে জমি করে। যদি আমরা কৃষি ইউনিভার্সিটি করতে পারি, এই কৃষি নির্ভর এই গাইবান্ধাবাসী ছেলে মেয়েগুলা বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে, উচ্চশিক্ষা অর্জন করতে পারবে। তার নিজের এলাকা এবং দেশে এবং জাতির জন্য তারা কাজে লাগবে, তারা জাতির সেবা করতে পারবে। আর নিজেদের উন্নয়ন হবে, পরিবারের উন্নয়নে দেশ এবং জাতিরও সেবা হবে। এই জন্য আমরা হাতে নিচ্ছি। আরেকটা হাতে নিচ্ছি যে আপনি জানেন যে 2024 সালে আমাদের ডক্টর শফিকুর রহমান আমাদের গাইবান্ধা সফরে গেছিলেন আর কি। আচ্ছা, যখন মঞ্চে বসা 2024 সালের 24শে ডিসেম্বর মঞ্চে বসে বলতেছে যে জেলা আমির, আমরা গাইবান্ধা কী সমস্যা। আমাদের আমার গাইবান্ধা দুটো বড় সমস্যা। কি সে দুটা বললাম যে, এক নম্বর হলো এখানে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নাই, এটা একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হলো যে এখানে কোনো ইউনিভার্সিটি নাই। একটা কৃষি ইউনিভার্সিটি করার মতো পর্যাপ্ত পরিমাণ এখানে সরকারি জায়গা জমি আছে। এই দুইটা যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে এখানে শিক্ষার হার বাড়বে, এখানে বেকারের হারও বাড়বে, হ্যাঁ, এবং শিক্ষার উন্নয়ন হবে, নারী পুরুষ উভয় শিক্ষা নিতে পারবে। বেকারত্বের হার কমিয়ে তাদেরকে আপনি যেভাবে আগামী দিনে একটা উন্নত গাইবান্ধা সদর গড়বার জন্য আপনি কাজ করছেন, এবং সেই জন্যে আপনার যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই মানে আমি বলবো যে সকল সংসদ সদস্য পদপ্রার্থী যারা, সেটি যেই দলের হোক না কেন, তারাই হয়তো এরকম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বা নেবে এবং সেই ইশতেহারগুলোও দেবে। বাট কতটুকু বাস্তবায়ন করতে পারে বা কতটুকু বাস্তবায়ন যোগ্য, সেটাই আমি মনে করি সবচেয়ে বড় বিষয়। কিন্তু আপনি সেই জায়গায় যেমনটি দেখিয়েছেন বিগত আমলগুলোতে যখন চেয়ারম্যান ছিলেন, আপনার একটা দক্ষতা রয়েছে এবং আপনি সেটি প্রমাণ করেছেন। আপনার যে ওয়াদাগুলো ছিল সেগুলো আপনি নিশ্চয়ই বাস্তবায়ন করবেন, এবং বাস্তবায়নযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আপনি আপনার ওয়াদার মধ্যে আনবেন, আর এটাই আমরা আশা করছি। আমি যেমনটি প্রথম দিকে আপনাকে একটু ইঙ্গিত করেছিলাম যে আপনি আসলে সেখানকার মানুষের চিকিৎসার জন্য এবং বিনোদনের জন্য আপনি আসলে কি কাজ করছেন। আমরা যেমনটা দেখি যে মানুষের এখন কাইন্ড অফ ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে পরিণত হয়েছে বিনোদন। তো বিনোদনের জন্য আপনার কোনো কর্মসূচি আছে কিনা? স্বাস্থ্য আর বিনোদন, জি জি, হ্যাঁ। আমাদের তো এই অবহেলিত গাইবান্ধাটা আগে থেকে আছে, পশ্চাৎপদ। এখানে চিকিৎসা ব্যবস্থা তেমন নাই। এখানে আমাদের একটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, সেখানে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা। এখানে জেলা শহরের জন্য যে হাসপাতালটা আছে, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা এখানে চলে আসে, ফ্লোরে গাদাগাদি থাকে, বারান্দায় হাঁটা যায় না। এই যে অনিয়ম, অব্যবস্থাপনা কিন্তু আছে, ঘাটতি আছে। ওখানে ডাক্তারের স্বল্পতা, পর্যাপ্ত ডাক্তার নাই, কর্মকর্তা কর্মচারীর অভাব, নার্সের অভাব, মানে পর্যাপ্ত ঔষধ সরবরাহ সেখানে হয় না। মানে শুধু ট্যাবলেট ছাড়া, কাশির বড়ি, সর্দির বড়ি ছাড়া বাকি ওষুধের বাইরে কিনতে হয়। এই হাসপাতালে কিন্তু মানে পরীক্ষা নিরীক্ষা যেটা মনে করেন যে এক্স রে করা, আলট্রাসোনো, এরপরে ইসিজি, ব্লাড টেস্ট, এই ধরনের যন্ত্রপাতি কিন্তু সেখানে নেই, বাইরে থেকে নিতে হয়। হ্যাঁ, তো এগুলো কিন্তু পর্যাপ্ত অভাব আছে, সংকট আছে। ওখানে কিন্তু এটা উত্তরণের জন্য গাইবান্ধায় 250 শয্যা বিশিষ্ট একটা কিন্তু হাসপাতাল নির্মাণ করা হয়েছে, কোটি কোটি টাকা ব্যয়। এরা কিন্তু এখনও চালু করতে পারেনি। জুলাই বিপ্লবের পরে আমি এটা বারবার যোগাযোগ করছি, আমি ঢাকাতেও যোগাযোগ করছি ওই হাসপাতালটা চালু করার জন্য। ওখানে উপকরণের অভাব, বেডের অভাব, যন্ত্রপাতি নাই। বলতেছে যে ওখানে যে আমরা কী করবো, ওখানে তো প্রয়োজনীয় উপকরণ তো নাই। এটা আমি যদি এমপি হতে পারি, তাহলে আমার প্রথম কাজটা হবে এই 50 শয্যা যে হাসপাতাল এখন আছে, এটা এখান থেকে ট্রান্সফার করে নতুনভাবে নিয়ে যে অভাবগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এগুলো দূরীকরণ, পর্যাপ্ত ডাক্তার নিয়োগ, কর্মকর্তা কর্মচারী নিয়োগ, নার্স নিয়োগ, ঔষধের ব্যবস্থা করা এখানে, মানে এরপরে যে হলো যে ভালো মানের খাদ্য সরবরাহ করা, এটা আমরা করতে পারি। অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এখানে এখন যেটা আছে সেটা হলো যে
এখন ভালো চিকিৎসা এখানে পাচ্ছে না, যার জন্য এই গরিব মানুষগুলোকেও চিকিৎসার স্বার্থে যাইতে হয় রংপুরে, যাইতে হয় বগুড়ায়। আমি আশা করি যদি আমি নির্বাচিত হতে পারি, এমপি হতে পারি, জাতীয় সংসদে এই গাইবান্ধার এই করুণ অবস্থা, অস্বাস্থ্যকর মানে চিকিৎসা ব্যবস্থার এটা উত্তরণ ঘটাবো এবং সংসদে কথা বলবো এবং উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর কথা আছে বিনোদনের ব্যাপারে, গাইবান্ধা কিন্তু তেমন বিনোদন কেন্দ্র নাই। আমাদের গাইবান্ধার মাঝখানে একটা পার্ক আছে, যেটাকে পৌর পার্ক বলা হয়। এই পার্কটাকে আরও একটু উন্নত করা যায়, একটু মডারেশন করা যেতে পারে। আর একটা হলো যে গাইবান্ধার বুক ছিঁড়ে একটা নদী ছিল, ঘাঘর নদী, যে নদীটা প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদী যায় মিলিত হয়েছে। এই ঘাঘর নদী ছিল গাইবান্ধার বুক ছিঁড়ে, এই নদীটাকে ডাইভার্সন করে আমরা কিন্তু গাইবান্ধা শহরের উত্তর পাশে নেওয়া হয়েছে। উত্তর পাশে নেওয়ার কারণে সেখানে ঘাঘর নদী, নতুন একটা ঘাঘর নদী হয়েছে, ওখানে একটা ঘাঘর শিশু পার্ক হয়েছে। আর এই যে যেটা ডাইভার্সন করা যে নদীটা, এটা এখন লেক হয়ে গেছে। আচ্ছা, 350 কিলো লেক, 3.5 কিলো লেক হয়ে গেছে। এই লেক এবং ঘাঘর পার্ক আর এই ঘাঘর নদীটা কিন্তু এখন বাঁধের মতো, নদীর পাড়টা হচ্ছে বাঁধের মতো। এর যদি প্রশস্ত বাঁধ, এর যদি আমরা ডেকোরেশন করতে পারি, পাকা করতে পারি, পাকা নেই এখনো কাঁচা, এবং রাস্তার 2 ধার ডেকোরেশন করে সেখানে বসার ব্যবস্থা, লাইটিংয়ের ব্যবস্থা এবং যদি একটু বিনোদনের ব্যবস্থা করা যায়, আর যদি লেকটা একটু মডারেট করে যায়, সাজানো যায়, কীভাবে? সেটা হলো যে লেকের 2 পার যদি বাঁধানো যায়, রাস্তা তৈরি করা যায়, শুরু করছে কাজ, রাস্তা যদি তৈরি করা যায় এবং ওই রাস্তার পাশ দিয়ে যদি সবুজ বৃক্ষরোপণ করা যায়, সবুজায়ন করা যায়, আর ওই যে 3.5 কিলো যে লেকটা আছে, একটা লেকটা যে মাঝে মাঝে যদি ব্রিজ পারাপারের ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাবে লেক, পার্ক আর হলো ওই ঘাঘর নদীর যে বাঁধ, এই 3টে মিলে সুন্দর একটা বিনোদন কেন্দ্র হবে। এটা শুধু গাইবান্ধার জন্য নয়, গাইবান্ধার বাইরের জেলার লোকেরাও সেখানে পর্যটক হিসেবে আসতে পারবে এবং ওখানে বিনোদন সুবিধা নিতে পারবে ইনশাল্লাহ। এটা অর্থনীতিতে আমাদের গাইবান্ধার একটা অর্থনীতির সংযোগ হবে ইনশাআল্লাহ। কিন্তু বাচ্চা কাচ্চা যারা রয়েছে, টিনেজ যারা, তরুণ কিশোর যারা, ওদের খেলাধুলা বা ওদের চিত্ত বিনোদনের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে? বাচ্চাদের জন্য ওই বললাম যে ওই ঘাঘর শিশু পার্ক করা হয়েছে, ওখানে চিত্ত বিনোদনের জন্য জায়গা আছে। এরপরে ওই আমাদের পার্কের ভিতরে এটা জায়গা আছে এবং আরও শহরের সাইড দিয়ে আমরা চিত্ত বিনোদনের জন্য বিনোদনের আরও কিছু আমরা সম্প্রসারণ করতে পারি, যেখানে ওই এলাকার বাচ্চারা, শিশুরা বিনোদন করতে পারে। আপনি যেমনটি বলছিলেন একবার যে আপনি সেখানে যাত্রাপালা বা এই ধরনের যেখানে অশ্লীল নাচ অথবা গান হয় সেগুলো বন্ধ করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, বাট এটার বিপরীতে আপনি কি সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য আপনার কোনো কর্মসূচি ছিল অতীতে অথবা সামনে নেবেন? না, এখানে আমাদের ইসলামী সংস্কৃতি আছে যেটা সুস্থ সংস্কৃতি মানুষের বিকাশ সাধন করে। আর ইসলামী সংস্কৃতি যেটা, এই যে গান বাজনা, যেটা নৃত্য পরিচালনা যেগুলো হয়, এটা তো যেগুলো ব্যবসালীনতা, যে গানের মাধ্যমে, মেলার মাধ্যমে, জুয়া, হাউজি, এগুলো তো আমরা এটার প্রতিবাদ করি। কিন্তু বিনোদনের জন্য যেগুলো হয়, যেমন কৃষি মেলা, অন্য এগুলো কিন্তু থাকতে পারে, সমস্যা নেই। আর এই মানে সুস্থ বিনোদনের জন্য আমরা যে ইসলামী সংস্কৃতি, কিন্তু আমরা ওখানে আমাদের নির্ণয় সাহিত্য কেন্দ্র আছে, আমাদের আরও 2-3 প্রতিষ্ঠান আছে, আমরা এর কাজ চালিয়ে যাচ্ছি যাতে করে মানে ইসলামী সংস্কৃতির মাধ্যমে মানুষের এই বিনোদনের এই এটা পূরণ করা যায় ইনশাআল্লাহ। সেখানে আপনার যে বিশাল জনগোষ্ঠী রয়েছে তাদের মাঝে বিশেষ করে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? গাইবান্ধায় আমার সদর উপজেলায় প্রায় 50,000 বেশি আছে বেকার যুবক যুবতী। এদের কর্মসংস্থানের ব্যাপারে আমাদের কিছু উদ্যোগ আছে, যেটা হলো যে আমরা বলতে পারি যে গাইবান্ধায় একটা ইপিজেড হওয়ার কথা, অনেক আগ থেকে হওয়ার কথা ছিল, এটা কিনা আন্দোলনও হচ্ছে। আচ্ছা, এনে সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, একটা মানববন্ধন হয়েছে এবং এর স্মারকলিপি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে ডিসি মহোদয়ের মাধ্যমে। এটা আপাতত চেষ্টা চলছে, কিন্তু ওখানে কিছু সমস্যা আছে, উপজাতি আছে, তারা অনেকটা জায়গা দখল করিয়া আছে। এই সমস্যা নিয়ে পক্ষে বিপক্ষে এখানে কিন্তু আন্দোলন হচ্ছে। যদি এটা গোবিন্দগঞ্জে এই পিজেটা করতে পারি, তো সারা জেলার লোকে কিন্তু ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা, যুবক যুবতীদের, ছেলে মেয়েদের। আর যদি গোবিন্দগঞ্জ সম্ভব না হয়, আমার দাবি থাকবে যে এমপি আমি সংসদে দাবি পেশ করে দেবো যে গাইবান্ধা জেলা শহরে, জেলা হেডকোয়ার্টারে যদি এ ধরনের ইপিজেড আমরা করতে পারি, যদি গোবিন্দগঞ্জে না হয়, আমরা গাইবান্ধাকে হাতছাড়া করতে চাই না। এর গাইবান্ধা যদি আমরা করতে পারি প্রপারে,
তাহলে এখানে লক্ষ লক্ষ বেকার যুবক ছেলেমেয়েদের চাকরি কর্মসংস্থান করা সম্ভব হবে। আর একটা হলো যে কুটির শিল্প, হস্তশিল্প এবং ওই আইটি প্রশিক্ষণের মাধ্যমে এবং ভাষা শিক্ষা, যদি আমরা ভাষা শিক্ষা দিতে পারি, আইটি প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এই ভাষা শিক্ষার কারণে আমরা কিন্তু তাদেরকে মানে সরকারি ব্যবস্থাপনায় আমরা শ্রম হিসেবে বিদেশে পাঠাতে পারি। তারা একদিকে যেমন নিজের আয়ও করবে, পরিবারের জন্য সচ্ছলতা ফিরে আসবে এবং রেমিটেন্স, এবং এটা দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে যোগ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি এই যে বেকারত্ব সমস্যার কথা বললেন অথবা মাদক সমস্যার কথা বললেন, এর বাহিরে আমি যদি একটু মোটা দাগে জিজ্ঞেস করি, গাইবান্ধার সদরের জন্য, আপনার আসনের জন্য আপনি স্পেসিফিক 3টা প্রবলেমের কথা কি ফাইন্ড আউট করে বলতে পারবেন যে আমার আসনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এই মুহূর্তে এই 3টা? একটা হলো বেকার সমস্যা বললাম, 2 নম্বর হলো স্বাস্থ্য, এটা অবহেলিত, চিকিৎসা ব্যবস্থাটা এখনো অবহেলিত আছে, আর 3 নম্বর হলো শিক্ষা। বেকার, স্বাস্থ্য, শিক্ষা, এই 3টা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এবং আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে প্রথম 100 দিনের কথাই যদি আমি স্পেসিফিক করে বলি, আপনি 100 দিনে কি কি কাজ করবেন এই 3টা বিষয় নিয়েই? না, এটা তো দীর্ঘমেয়াদী। 100 দিনে 3টা সমাধান করা সম্ভব নয়। 100 দিনে কর্মসংস্থান সম্ভব হবে না, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব হবে না, আর চিকিৎসা সমস্যাও সমাধান করা সম্ভব নয়। 100 দিনের কর্মসূচিটা হবে যে এই যে সরকারি অফিস আদালতে যেটা দুর্নীতি, অনিয়ম আছে, এটা বন্ধ করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। যেমন বিভিন্ন ভূমি অফিস, তহসিল অফিস, এরপরে সমাজসেবা অফিস, এরপরে রেজিস্ট্রি অফিস, হাজারো অনিয়ম, সরকারি যে অফিস আদালতগুলো সমস্যা, এই অফিস আদালতগুলো যে অনিয়ম দুর্নীতি চলে আসছে, এটা কিন্তু এটা সিস্টেমে পরিণত হয়েছে। অনিয়মটা যেন সিস্টেম হয়েছে, নিয়মটা যেন অনিয়ম হয়েছে, অনিয়মটা নিয়মে পরিণত হয়েছে। এদের সিস্টেম ব্রেক করছে, এটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা করবো, অর্থাৎ অনিয়ম দুর্নীতিটা বন্ধ করবো, জনগণের ভোগান্তি না হয়, দুর্ভোগ পাইতে না হয়, এটা নিশ্চিত করবো আমরা। 2 নম্বরে হলো যেখানে কিছু সমস্যা আছে, যে আইন বিচার যেটা আর কি, যেটাকে বলে যে প্রশাসন, এখানে কিছু কিন্তু ওই আইন শৃঙ্খলার অবনতি হয়, যে কারণে আইন শৃঙ্খলার অবনতি হয়, যেমন মাদক, হিরোইন খোর, গাঁজাখোর যারা আছে, এরা কিন্তু এই নেশার কারণে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায়। আচ্ছা, কাউকে খুন করতে তারা দ্বিধা করে না। আমার এই অনেক বাইক তারা চুরি করে, হত্যা করিয়ে বাইক নিয়ে যায় নেশার কারণে। নেশাগ্রস্ত অবস্থায় নিজের পিতা মাতাকে তারা কিন্তু ছাড় দেয় না, পিতা মাতা তাদের কাছে নিরাপদ নয়। আমাদের কাজটা হলো যে এই মাদক, এটা আমরা বন্ধ করব। যে রুটে মাদকগুলো প্রবেশ করে গাইবান্ধায়, সেই রুটটা বন্ধ করার চেষ্টা করবো প্রশাসনের সহযোগিতায়। আর হলো যে ওই হাট বাজারগুলো থেকে সিন্ডিকেট হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, দখলদারিত্ব চলে। উনি বাজারে এলাকায় কিছু দোকানদার বসে, ওখানে কিছু মহল আছে, একটা গ্রুপ আছে, চাঁদা আদায় করে, ওটাই তাদের ব্যবসা। আচ্ছা, এগুলো আমরা ওই মানে কি মনিটরিং সেল, মানে অভিযান, এটা অভিযান পরিচালনা করে প্রশাসনের সহযোগিতায় আমরা এই অভিযান করলে তাহলে কি হবে, ওই চাঁদাবাজি, দখলদারিত্বটা বন্ধ হবে এবং এই সিন্ডিকেটটা দূরে ভেজাল দেয়, এটা অভিযান করিয়ে এটা বন্ধ করা সম্ভব। এই জন্য আমরা একটা প্যাকেজ করতে পারি, সপ্তাহ, পাক্ষিক বা মাস, 1 মাসে এই ভেজাল বিরোধী অভিযান চলবে, 1 মাসে যে এই মাদক দ্রব্য অভিযান চলবে, একটা 15 দিন চলবে, 15 দিন চলবে হলে এই যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ কথা আছে, আর 15 দিন চলবে যে অফিসে যে অনিয়ম দুর্নীতিগুলো বন্ধ করবো, কোন অফিসে আমাদের জনগণ ভোগান্তি শিকার হচ্ছে সেটা আমরা নিরসন করার চেষ্টা করবো। এইভাবে 100 দিনে আমরা যে কর্মসূচি নিতে পারি, এই কাজগুলো করা সম্ভব। আর দীর্ঘমেয়াদী জেলা পরিকল্পনা, সেটা তো 100 দিনে সম্ভব নয়। 100 দিনে যা যা করা সম্ভব, যেমন যানজট নিরসন, এটা একটা সমস্যা। যানজট নিরসন, আপনার ওখানে যানজট সমস্যা আছে? হ্যাঁ, যানজট সমস্যা আছে। একটাই মাত্র রাস্তা, মেইন রাস্তা হলো 4 লাইন বিশিষ্ট। এই 4 লাইন বিশিষ্ট রাস্তাটা হলো 2 পাশে, রাস্তার 2 ধারে কোনো ফুটপাথ নাই। আচ্ছা, এবং এখানে ওই 100 দিনে আমরা যদি ওই সবুজায়ন করি, এটা সবুজায়ন করা গেলে তাহলে দেখা যাবে যে সৌন্দর্য বাড়বে, সৌন্দর্য। লাইটিং যদি করা যায় 100 দিনের মধ্যে, লাইটিং
ব্যবস্থা করলে তাহলে মানে শহরটা একটু আলোকিত হবে, একটু সৌন্দর্য বাড়বে। এই জন্য আমরা ওই ফুটপাত, এরপরে যে যানজটের জন্য যে এখানে লাইসেন্সবিহীন কিছু গাড়ি চলে, জি, এটা আমরা চিহ্নিত করতে পারি। এরপরে হলো যে অনেক ড্রাইভার ট্রাফিক আইন মানে না, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি 100 দিনের মধ্যে। অবশ্য ছোট ছোট কাজগুলো, ছোট ছোট কাজ, জি জি, এই ছোট ছোট কাজগুলো আমরা হাতে নেওয়ার চেষ্টা করবো। এবং একটা পরিচ্ছন্ন শহর যদি আমরা পরিচ্ছন্ন অভিযান চালাই, হ্যাঁ, এই একটা পরিচ্ছন্ন শহর আমরা বানাইতে পারি। স্থায়ী কিছু সমস্যা আছে, ওখানে ড্রেনের সমস্যা আছে, পানি নিষ্কাশন ব্যবস্থা, এটা তো 100 দিনে করা সম্ভব নয়। তা আমরা পর্যায়ক্রমে যে কাজগুলো 100 দিনে করা সম্ভব, এটা আমরা কার্যকরী ব্যবস্থা করব। স্থায়ী সমস্যার কথা যেগুলো আপনি বললেন, যে পয় নিষ্কাশনের সমস্যা বা ড্রেনেজ সমস্যাটা, এইটার সমাধান কিভাবে করবেন? এটা আমরা ওই আমাদের পরিকল্পনায় আছে যে আমরা ওই শহরকে আধুনিকায়ন করার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ। এখন যে ড্রেনগুলো আছে ছোট, পানি নিষ্কাশন হয় না, পানিটা যাবে কোথায়? হ্যাঁ, পানি যে নিষ্কাশন একখানে পড়বে, সেখানে তো ভালো ব্যবস্থাপনা নাই, ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে। এই জন্য ড্রেনেজগুলো যে অবস্থায় আছে, এটা একটু উন্নতিকরণ, আধুনিক মানের ড্রেনেজ নির্মাণ এবং নিষ্কাশনের ব্যবস্থা। এরপরে হলো যে মানে পর্যাপ্ত পরিমাণ ময়লা রাখার যে জায়গা, যেটা বলে ডাস্টবিন, এটা পর্যাপ্ত ডাস্টবিন নিয়োগ করা। আর একটা হবে কি, ওই রাস্তায় মানে পাবলিক টয়লেট, হ্যাঁ, এটার ব্যবস্থা করা। মানে যেখানে সেখানে কিন্তু পাবলিক এখনও উত্তরবঙ্গে এখনও কিন্তু আছে, বসার চেষ্টা করে। যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা করতে পারি, টয়লেটের ব্যবস্থা করতে পারি, এরপরে হলো যে ডাস্টবিনের ব্যবস্থা করতে পারি এবং ওই পাবলিক টয়লেট ব্যবস্থা নিতে পারি, দেখা যাবে একটা পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া সম্ভব। আপনার শহরে যে চরাঞ্চলগুলো রয়েছে, যেহেতু নদীর কথা বললেন, এখানে আমি দুইটা বিষয় জানতে চাই। প্রথম কথা হলো যে চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্যে আপনার পরিকল্পনা কি, এবং এখানে এটার সাথে একই সাথে চলে আসবে সেটি হচ্ছে যে তাদের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থাটার ক্ষেত্রে, বা তাদেরকে বিদ্যুতায়নের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে, তাদেরকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা, সব কথাই বলি আর কি। মোটা দাগে আমার প্রশ্ন হচ্ছে তাদের জন্য আপনার কি করণীয়? চরাঞ্চলের মানুষগুলোর জন্য সেখানে আমরা একটা উদ্যোগ নিতে পারি যে শিক্ষার হার বৃদ্ধিকরণ। আর চরাঞ্চলে যারা বাচ্চা কাচ্চা আছে, তাদের শিক্ষার প্রয়োজন আছে। চরে যারা স্বাবলম্বী মানুষ, তারা কিন্তু অনেক সময় বস্তিতে আসি জায়গা কিনছে, বাড়ি করছে, এরা কিন্তু ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া, দেশের অন্য জেলায় লেখাপড়া করে, হ্যাঁ। কিন্তু চরে যারা অবস্থান করে, গরিব খেটে খাওয়া মানুষগুলা, তারা তো বাইরে যেতে পারে না। এই যে চরাঞ্চলের খেটে খাওয়া গরিব মানুষগুলোর যারা বাচ্চা কাচ্চা আছে, তাদের লেখাপড়ার জন্য আমরা ওই নতুন শিক্ষা প্রতিষ্ঠান করব, যাতে এবং লেখাপড়া উৎসাহিত করব তাদেরকে, ওই উপবৃত্তি এবং অর্থ মানে প্রণোদনা দিয়ে আর কি উৎসাহিত করা হবে, লেখাপড়ার ব্যবস্থাটা করা হবে। ওখানে স্বাস্থ্যের জন্য আমরা ওই ভ্রাম্যমান আছে, ভ্রাম্যমান হাসপাতাল, হ্যাঁ, এখন আমাদের একটা হাসপাতাল, ভ্রাম্যমান হাসপাতাল আছে, হলো যে নদীতেই চলে আর কি, ফ্রেন্ডশিপ হাসপাতাল। এটা একটা উদ্যোগ নেব যে এই ধরনের ফ্রেন্ডশিপ হাসপাতাল, এই ধরনের হাসপাতাল ওখানে দেওয়া যায় কিনা আমরা চরাঞ্চলের এলাকাগুলোতে। যদি একটা ফুলছড়িতে আছে, আমার টার্গেট হলো যে আমার এই এলাকায়, সদর এলাকায় ওই চরাঞ্চলের মানুষগুলোর জন্য ওই ভ্রাম্যমান ভাসমান চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা। আর ওই চরের মানুষগুলো যাওয়া আসার জন্য স্পিড বোট, একটা রোগী অসুস্থ মুমূর্ষ চিকিৎসার প্রয়োজন, আর নৌকায় আসতে অনেক সময় লাগে, আর শুকনো মৌসুমে নৌকায় আসতে তো 2 ঘন্টা লাগে, আর ভরা মৌসুমে সহজে যাওয়া যায়। কিন্তু আমরা যদি একটা স্পিড বোটের ব্যবস্থা করতে পারি, তাহলে ওখানে রোগীদের কিন্তু আমরা সহজে জেলা সংযোগ করতে পারবো, এবং যদি বাইরে চিকিৎসা নেওয়ারও সুযোগ এটা থাকবে। আর হলো যে ওখানে চরাঞ্চলের ভুট্টার চাষ হয়, এবার আখের চাষ হয়, গমের চাষ হয়, বাদামের চাষ হয়। যদি আমরা এখানে ওই প্রক্রিয়াজাতকরণ করতে পারি এই খাদ্যগুলা, আমরা আমার এক কর্মী আছে যেখানে বহালিতে কাজ করে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার শফি, ও করছে ওই বিভিন্ন প্রসেসিং কাজ করে, মানে ঢেকি ছাড়া চাইল। এরপরে হলো যে ওটস আছে না, যেটাকে আমরা প্যারা বলি, এই প্যারা ওটাকে প্রসেসিং করিয়া গুঁড়ে তৈরি করে, যে প্যারার মূল্য হলো এখন 70 টাকা 80 টাকা, প্রসেসিং করে ওটা বিক্রি করা হলো 300 টাকা। এটা কিন্তু জেলার বাইরে বিক্রি হচ্ছে, অর্ডার দিয়ে নিচ্ছে, আমিও কিনি। মানে 1 কেজি ওই প্যারার গুঁড়ার মূল্য হলো 300 টাকা। আমরা যদি খাদ্যগুলো মানে চরের খাদ্য প্রসেসিং করতে পারি যদি, তাহলে এই খাদ্য শস্যটা কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে আমরা জেলার বাইরে এবং
এটা রপ্তানি করতে পারি এবং এটা যথাযথ মান ঠিক রেখে মান ঠিক রেখে। হ্যাঁ, এখন চালের মূল্য 60 টাকা, 65 টাকা, 55 টাকা। ঢেকি ছাড়া চালের দাম হলো 200 টাকা কেজি। আমরা যদি ওখানে ওই প্রসেস করতে পারি ঢেকি ছাড়ার মাধ্যমে যদি চালগুলা, তাহলে আমরা কিন্তু ওই 60 টাকার চালে আমরা 250 টাকা বিক্রি করতে পারছি। এইভাবে কুটির শিল্প, হস্তশিল্প, এখানে আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, ওখানে ওই এমব্রয়ডারির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হতো। এই চরের মেয়েদেরকে আমরা যদি এই প্রশিক্ষণ, হস্তশিল্প, কুটির শিল্প প্রশিক্ষণ দিই, তারা কিন্তু ওই যে মেশিন, সেলাই মেশিন চালাতে পারবে, কুটির শিল্পের মাধ্যমে ওই যে এমব্রয়ডারি কাজ শিখতে পারবে। তো বিভিন্ন তৈজসপত্র এটা তৈরি করি কিন্তু এটা বিক্রি করি, চাহিদা মেটাতে পারে, অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে। এ ধরনের আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। করম ভাই, আপনার আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার কি আছে? আমার আসলে 9 জন আছে তৃতীয় লিঙ্গের ভোটার। আচ্ছা, এই 9 জন ভোটার এরা কিন্তু ওই চাঁদা কালেকশন করে বেড়ায়। আমি যদি নির্বাচিত হই, এদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, বিশেষ করে 9 জনের কর্মসংস্থানের উদ্যোগ নেবো ইনশাল্লাহ। এটা কর্মসংস্থান দেবো। এখানে আমি উদাহরণ দিতে পারি কর্মসংস্থান কীভাবে করা যায়। যেমন আছে যে এই যে সাহায্য, ভিক্ষার হাত, এটা কিন্তু ভালো নয়। আল্লাহ রসুল কিন্তু একসময় বলছে যে নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবাই। এটা কিচ্ছা বলি যে নবীর সময় একজন ভিক্ষুক গেছিল তার কাছে, হে আল্লাহ রসুল আমাকে কিছু দান করুন, ভিক্ষা দিন। বলছে তোমার কাছে কি আছে? বলে আমার কোনো কিছু নেই, একটা কম্বল ছাড়া আমার কাছে কিছুই নেই। ঠিক আছে, তুমি বাড়ি থেকে কম্বলটা নিয়ে আসো। পরে কিন্তু ওই ভিক্ষুক বাড়িতে যে কম্বলটা নিয়ে আসে, তাহলে তুমি এটা বাজারে বিক্রি করো। বিক্রি করলো কম্বল, এর অর্ধেক দিয়ে তুমি খাদ্য দ্রব্য ক্রয় করো, খাবার কেন, আর অর্ধেক টাকা দিয়ে তুমি একটা কুঠার কেন। এই অর্ধেক কুঠার কিনলো এবং এই কুঠে নিয়ে যাও, তুমি বনে যাও, কাঠ সংগ্রহ করো। এই কাঠ সঙ্গে বাজারে বিক্রি করে এবং উত্তরোত্তর অল্প সময়ের মধ্যে সে স্বাবলম্বী হয়েছে এবং সে অন্যকে সহযোগিতা করছে। এইভাবে তো একটা কুঠার দিয়ে যদি একজন মানুষ প্রতিষ্ঠিত হতে পারে, তা আমরা কি, জাকাতের অর্থ কিন্তু আছে, জাকাত সিস্টেম আছে ইসলামে। এই জাকাত সিস্টেম যদি একটা, জাকাত সিস্টেম হলো এটা ভিক্ষা দেওয়া নয়, জাকাতের অর্থ দিয়ে যদি আমরা এই গরিব মানুষগুলোকে যদি প্রতিষ্ঠিত করি, একটা ভ্যান কিনে দেই, একটা রিক্সা কিনে দেই, একটা বাইক কিনে দেই, তার তো ভিক্ষা করার প্রয়োজন নাই। যদি একটা মুদি দোকান করে দেয়, একটা চায়ের স্টল করে দেয়, একটা ফেরিওয়ালা দোকান করে দেয়, এই ছোটোখাটো দোকানগুলো যেটা 1 লাখ 2 লাখ 5 লাখ দিয়ে করা যেতে পারে, এইভাবে জাকাতের অর্থ দিয়ে কিন্তু এই গরিব বেকারগুলো আমরা বেকার সমস্যা সমাধান করতে পারি। নিশ্চয়ই। করিম ভাই, আপনি চমৎকার করে আপনার যে ইশতেহারগুলো বা আপনার যে পরিকল্পনা, ইনফ্যাক্ট আপনার বিগত দিনের যে কর্মসূচি ছিল, আপনার যে অভিজ্ঞতা ছিল, সেগুলো বললেন। আমি সর্বশেষ একটা বিষয় একটু জানতে চাইবো এবং এর মধ্যে দিয়ে আমাদের আজকের পডকাস্টটা শেষ করতে চাই। সেটা হচ্ছে আপনার আসনে যে 4 লক্ষাধিক ভোটার রয়েছে, তারা আপনাকে, অর্থাৎ জামায়াত ইসলামের টিকিটে যিনি নির্বাচন করছে, তাকে কেন বেছে নেবে? বিএনপির প্রার্থীদেরকে বা অন্যান্য দলের প্রার্থী যারা রয়েছে তাদেরকে বেছে না নিয়ে আপনাকে কেন তারা ভোট দেবে? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন, কেন আমাকে ভোট দেবে জনগণ। এই যে আমি বলছি যে আমি ছোটোবেলা থেকে গ্রাম থেকে উঠে আসা, জনগণের সাথে আমি সুখী দুঃখে আমি পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং সংগঠনের মাধ্যমে কিন্তু জনগণের পাশে দাঁড়াচ্ছি। বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সেবার হাত নিয়ে তাদের কাছে গেছি। আপনি জানেন 2021 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে 12 জন নিহত হয়েছিল। প্রতি পরিবারকে আমি জেলার উদ্যোগে 1 লক্ষ টাকা দিচ্ছি। এইভাবে দেখা যায় এবারও যে হলো, এবারে জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে আমাদের 6 জন মানে মারা গেছে, শাহাদত বরণ করছে, সেখানে কিন্তু আমি 2 লক্ষ টাকা দিচ্ছি। এইভাবে আমি ছোটবেলায় ছাত্র জীবন থেকে সুখে দুঃখে মানুষের পাশে থাকছি। বিপদ আপদে যখনই ডাকছে আমাকে কাছে পেয়েছে এবং আমি যে উন্নয়নমূলক কাজগুলো, এটা কিন্তু দৃশ্যমান, এটা গোপন কাজ নয়, সব দৃশ্যমান কাজ। এই কাজগুলো করার কারণে একটা ভালো বার্তা, গুড নিউজ তাদের কাছে চলে গেছে যে করিম সে ভালো মানুষ, দুর্নীতি করে না, ঘুষও খায় না, পুরস্কারের টাকা দিয়ে স্কুল ভবন করে দেয়। এই যে কাজগুলা, এই ভালো কাজের কিন্তু একটা প্রভাব শুধু আমার সদরের ভোটারদের মধ্যে পড়ে না, এর বাইরে উপজেলা গোটা জেলায় পড়ছে। এবং আমার এলাকার ভোটাররা জানে করিম সাহেব একজন ভালো মানুষ, একজন নামাজি মানুষ। এর সাথে যোগ হয়েছে আমাদের ছেলেদের কথাও তারা জানে, আপনিও জানেন, আপনি হয়তো অনেকটা জানেন। আমার 4 ছেলে সব উচ্চ শিক্ষিত এবং 4 জন ইসলামিক। পারিবারিকভাবে কিন্তু আমার একটা ওই এলাকার একটা ভিত্তি আছে। আমার আব্বা ছিল সহজ সরল মানুষ,
জি। কৃষি এবং ব্যবসায়ী লোক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিল। হুম, ওই পরিবারে আমার জন্ম, পারিবারিকভাবে একটা প্রভাব আছে, এবং আমার যে কৃতকর্ম যেটা আমি এ যাবৎ করে আসছি এর একটা জনমনে একটা পজিটিভ দাগ ফেলছে আর কি। আমি নিজের টাকা দিয়ে কিন্তু মানুষের সেবা করার চেষ্টা করছি। আমার সময়ে আমি আমার ওই দুস্থ মানুষের কাঠের টাকা সবাই নিছে, আমি নেই নাই। আমি নিজের পকেটে টাকা করে যাতে ছবি তুলে নিয়ে এসো, ওই মানে আইডি কার্ডটা ফটো করে নিয়ে এসো, আমি টাকা দেওয়ার চেষ্টা করছি। এবং আমার কাছে যারা আসছে হয়তো গরিব মানুষ, যাওয়ার সময় না 50 টাকা নিয়ে যাও, এইভাবে কিন্তু আমি সেবার কাজটা করছি। হ্যাঁ, যারা জনগণের সাথে থাকে, জনগণ তাদেরকে ভালোবাসে, এই জন্য আমার এলাকার জনগণের ভালোবাসা আমার প্রতি আছে, আমাকে ভালোবাসে আর কি। হ্যাঁ, একজন ম্যান হিসেবে ভালোবাসে, যেভাবে আমাকে 2014 সালে বিপুল ভোটে বিজয়ী করছে, এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে যেভাবে আমার নিকটতম প্রতিনিধির চেয়ে আমি 2 ইউনিয়ন ভোট বেশি পাচ্ছি। এবারে ইনশাল্লাহ আমি আশা করি আমার ভোটাররা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে জনগণের ভালোবাসাটাই হচ্ছে আপনার প্রধান সম্পদ। আমরাও এটাই চাই যে জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থীরাই বিজয়ী হোক যারা জনগণের ভালোবাসা পেয়েছে, এবং জনগণ যাদেরকে ভালোবেসে জাতীয় সংসদে পাঠাতে চায় তারাই বিজয়ী হয়ে আসুক ইনশাআল্লাহ। করিম ভাই, আপনি 2014-তে যখন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন, আমরা জানি যে এই ধরনের দায়িত্ব যখন কারো উপর বর্তায় রাষ্ট্রীয়ভাবেই, তখন সেখানে একটি শপথ গ্রহণের একটি আনুষ্ঠানিকতা থাকে। বাট আপনার যে হিস্ট্রি আমরা যতটুকু জেনেছি, আপনি সেই মুহূর্তে মামলার আসামি হিসেবে সম্ভবত পলাতক ছিলেন। আপনি তখন শপথ গ্রহণ অনুষ্ঠানে কিভাবে অংশ নিয়েছেন, বা আদৌ কি শপথ গ্রহণে অংশ নিতে পেরেছিলেন কিনা? যে এটা তো 2014 সালের যখন ফেব্রুয়ারির মার্চের 15 তারিখে নির্বাচন হয়, আর পরবর্তীতে এপ্রিলের 15 তারিখে শপথ হয়। এই যে নির্বাচিত হওয়ার পরে আমি প্রথম চেষ্টা করছি যে আমার যে মামলাগুলো আছে জামিন না যায় কিনা, জামিন না নিতে আমি শপথ নিতে পারবো না। এজন্য ঢাকায় আমি কয়েকবার গেছি, যোগাযোগ করছি, কিন্তু মামলাটা এমন ছিল যে জামিন নিতে পারি নাই। ওই সময় জামিন দিচ্ছিল না, না দেওয়ার কারণে চিন্তা করলাম যে এখন শপথ নেবো কেমন করি। আমার মনে প্রশ্ন জাগলো যে জনগণ আমাকে এত ভালোবাসি ভোট দিল, আমি যদি শপথ নিতে না পারি তো মানুষ তো মনে করবে যে কাপুরুষ, দুর্বল লোককে একটা ভোট দিচ্ছি, যেভাবে হোক আমাকে শপথ নিতে হবে। তো এটা আমার চিন্তা আমার মাথায় ছিল, কিন্তু আমি তখন গাইবান্ধায় নাই, আমি ঢাকা থেকে আসলাম হলো পলাশবাড়িতে আসি চিন্তা করলাম যে কীভাবে এই শপথ আমি নেব। ইন দ্য মিন টাইম কিন্তু সময় আগিয়ে আসতেছে, এপ্রিলের 15 তারিখ আগিয়ে আসতেছে, এখন আমার শপথ তো নিতে হবে। তো আমি পলাশবাড়িতে অবস্থান নিলাম, যে পলাশবাড়ি থেকে আমি রংপুরে যাব। আমার এক দায়িত্বশীল আমাকে পরামর্শ দিল যে ভাই আপনি প্রস্তুত আছেন? তো বলে হ্যাঁ, শপথ নেওয়ার জন্য আমি প্রস্তুত, গ্রেপ্তার হয় আমি হব, কিন্তু আমাকে শপথ নিয়ে মানুষ জানবে যে আমি শপথ নিয়ে যা গ্রেপ্তার হয়েছে, এই মনোবল আমার ছিল। কিন্তু আমার হলো যে গ্রেপ্তার হওয়াটা বড় কথা নয়, শপথ নিয়ে বের হয়ে আসাটা হলো আসল কথা। আমাকে শপথ নিয়ে বের হয়ে আসতে হবে। ওই জন্য আমি একটু চিন্তা করলাম যে কিভাবে আমি ওই শপথ অনুষ্ঠানে ঢুকবো। আমার মাথায় একটা বুদ্ধি খেললো যে আমার লেবাস পরিবর্তন করতে হবে। আমি পলাশবাড়ি থাকতে আমি ওখানে ওই যেখানে পলাতক ছিলাম ওখানে ওই যে কাপড় কাটে যারা দর্জি নিয়ে কাপড়ের মাপ না, শার্ট প্যান্ট 2 সেট বানালাম। হ্যাঁ, এবারে ওখানে থাকতে ওই ক্যাপ কিনলাম, কালো গগলেস, এটা কিনলাম আর কি। এরপর আমি কিন্তু দায়িত্বের সঙ্গে যোগাযোগ করলাম। আমার এক দায়িত্বশীল মমতাজ ভাই, উনি বললেন যে করিম ভাই, আমি একটু শেয়ার করলাম যে ভাই এইভাবে আমি তো প্রস্তুতি নিচ্ছি, আপনি আর একটা কাজ করেন, একটু এটা কৌশল অবলম্বন করা যাইতে পারে, আপনার দাড়িতে একটু মেহেন্দি দেওয়া, একটু কালো রং করতে পারেন কিনা, এই একবারের জন্য আর কি। ঠিক আছে ভাই, আপনি যখন বললেন আমি কালো রং করব। পরে আমি আগের দিন আমি গেলাম রংপুরে, ওখানে পুলিশ স্টেশনের ওখানে আমি অবস্থান নিলাম। এক বাসায় উঠলাম, হ্যাঁ পরিচিত আত্মীয়র বাসায়, ওখানে আমি ওই যে দাড়িতে কালো রং করিয়া ঠিক একটা ওই ব্যাগ, মানে কি বলে সাংবাদিকরা যেভাবে বারান্দালা টুপি, গগলেস, একটা সাইড ব্যাগ, শার্ট প্যান্ট পরা, এইভাবে আমি চেহারা পাল্টিয়ে হকার সেজে আমি ওখানে 5 স্তরের পাহারা ছিল। এখানে সুন্দরগঞ্জের মামলা ছিল, সুন্দরগঞ্জের পুলিশ গেছে, গাইবান্ধার মামলা ছিল, গাইবান্ধার পুলিশ গেছে, ডিবি গেছে, কোতোয়ালি থানার পুলিশ, 4 ডিবি,
গোয়েন্দা, এই কয়েকটা স্তর, হ্যাঁ, ওখানে পাহারা বসেছিল। ওদের মধ্যে দিয়ে কিন্তু আমি সেই সম্মেলন কক্ষে আমি প্রবেশ করলাম, ওদের সামন দিয়ে গেলাম। আমার চিনতে পারলাম না, সাংবাদিক হিসেবে মনে করলো। আমি হলরুমে ঢুকলাম, রংপুরে কমিশনার হলরুমে ঢুকে আমি শপথ নিলাম। ওখানে আমাকে ফুলের তোড়া দিছিল, উপজেলা চেয়ারম্যান হিসাবে ফাইল দিছিল। ফাইলগুলো আমি নিজে না নিয়ে শুধু একটা চিঠি ছিল, চিঠিটা আমি ফাঁস করে প্যান্টের পকেটে ঢুকেলাম। আমার ফাইল এবং ফুলের তোড়াটা লালমনিরহাটের ভাইস চেয়ারম্যান লাবু ভাইকে দিলাম, যে ভালো এটা আপনি নিয়ে যান। এরপরে আমি শপথ যে হলে হলো, সেখান থেকে আমি 4 তলায় উঠে গেলাম, ভূমি কমিশন অফিসে। ওখানে যা আমি অবস্থান নিলাম, ওখান থেকে পর্যবেক্ষণ করি এখন কী হবে, বের হলে তো রিস্ক আছে। আমি ওখানে 2 ঘন্টা অবস্থান করলাম 4 তলায় গিয়ে। দোতলায় হলো আমাদের শপথ অনুষ্ঠান, বিভাগীয় অফিসের 4 তলায় আমি ভূমি অফিসে অবস্থান নিলাম। পরে যখন মাঠ ফাঁকা হয়ে গেল, আমার লোক ছিল, সেট করা ছিল, আমার মানে 8-9টা বাস ওখানে গেছে আমার এলাকা থেকে, মাই করে গেছে বেশ শপথ অনুষ্ঠান দেখার জন্য। তো তারা ধীরে ধীরে চলে গেল এবং খবরটা হলো যে চেয়ারম্যান শপথ হয়ে গেছে। ওরা সব চলে এসলো। আমি ওখানে 2 ঘন্টা অপেক্ষা করলাম। আমাকে বহন করবে যে লোক, তার সাথে আমার যোগাযোগ ছিল অন্য একটা লাইনে। পরে বের হয়ে আমি চলে আসলাম হলো, আমার সন্ধির বাসা ছিল আলহাজনগর রংপুরের, ওখানে আমি অবস্থান করলাম। এইভাবে শপথটা নিলাম, আল্লাহ শুকরিয়া, শপথ আমি নিতে পারলাম। তো এদিকে রবটি গেছে যে শপথ নিয়ে আমি গাড়ি বহর যোগে আমি বাড়িতে আসছি। আচ্ছা, এই খবর পাওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশকে, এসপিকে ধাঁধানি দেওয়া হচ্ছিল যে তোমরা কী করো, এত শপথ নিয়ে আসি, গাড়ি বহর নিয়ে বাড়িতে গেল, এতগুলো মামলার আসামি, ফেরারি আসামি, কীভাবে শপথ নিতে পারলো। এটা কিন্তু এরপরে আমার বাড়ি ঘেরাও করলো, গ্রামের বাড়ি ঘেরাও করলো আর কি, বহু পুলিশ এসে ঘেরাও করলো, কিন্তু আমি তো বাড়িতে নেই। ততক্ষণে আমি রংপুরে আমার সমুদ্র আছে আলহাজনগর। পরে রাতে 1 রাতে ওখানে থাকে, পরের দিন আমি চলে আসলাম বগুড়ায়। এখন তো শপথ নিলাম, এখন তো আমাকে নিতে হবে, দায়িত্ব বেঁধে নিতে হবে। এখন জামিন না নিয়ে তো আমি এখন ওই জেলা শহরে ঢুকতে পারবো না, উপজেলা অফিসে। তখন জামিন নেওয়ার জন্য আমি গেলাম হলো ঢাকায় হাইকোর্টে। এখানে সাবেক যে স্পিকার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার জমির স্যারের কাছে কন্ট্যাক্ট করলাম, 2.5 লক্ষ টাকা, কিন্তু আমি জামিন পেলাম না। হতাশা মনে ফিরে আসলাম আমি বগুড়ায়। বগুড়া আর এক সমিতি বগুড়ায় থাকে। ফিরে আসার পর ওখানে চিন্তা করি, এরপরে কিন্তু 20 তারিখ 21 তারিখ হয়ে গেল। পরে চিঠি ইস্যু হলো যে 29 তারিখে দায়িত্ব বুঝে নিতে হবে। 15 তারিখে শপথ হলো, 29 তারিখে দায়িত্ব। তো স্যার আমি ডিসি সাহেবের যোগাযোগ রাখছিলাম, তৌফিক এলাহি ডিসি সাহেব। কারণ স্যার এই শপথ অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া যায় না, এই ভাগে আমি জামিনটা হইতে পারতাম। উনি বলে যে চেষ্টা করি দেখি। পরে যাই হোক, যখন 29 তারিখের চিঠি আমার লোকের মাধ্যমে আমাকে খবর দেওয়া হলো যে চিঠি দিছে 29 তারিখে শপথ। তখন বগুড়া থাকি আমি কয়েকদিন অবস্থান করে আসলাম আমি সাঘাটা, এক মুক্তিযোদ্ধা বাড়িতে উঠলাম। আমার জেলা নায়েব আমির মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস, যিনি হলেন সাঘাটা ফুলসিরির প্রার্থী আর কি, জামাত মনোনীত প্রার্থী, ওনার বাড়িতে অবস্থান নিলাম। তো আমি তো ঢাকা থেকে ঘুরে বগুড়া আসলাম। বগুড়া আসার পরে বগুড়া আমি সেখানে কয়েকদিন অবস্থান করলাম সমাধির বাসায়। আমার সমাধি বগুড়া থাকে, ইসলামী ব্যাংকের অফিসার। তো 27 তারিখ আমি আসলাম সাঘাটায়। 27 তারিখ সাঘাটা নাইট হল করলাম, 28 তারিখ সারাদিন থাকলাম। ওখানে চিন্তা করি আমি এখন দায়িত্বটা কীভাবে বুঝে নেব। একটু বুদ্ধি করলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, সব জানা আছে ভেতরে কী আছে। আমি বুদ্ধি করলাম যে না, আমাকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে আমি ধরা দেবো, তার আগে না। আর দায়িত্ব নিতে গেলে তখন ধরা পড়েই যাবো আমি, তাই না। তারপরে আমি ওই 28 তারিখ দিবাগত রাত আমি রওনা দিলাম সাঘাটা থেকে গাইবান্ধা সদরের উদ্দেশ্যে। ওখানে আমার কর্মীর বাড়িতে উঠলাম রাতে তখন 9টা বাজে। ওখান থেকে গেলাম ঠিক উপজেলা অফিসের পূর্ব পাশে, প্রাচীরের পাশে এক বাড়ি, জুলেখা নামে এক সম্পর্কের বোন, ওই পাশে আমি উঠলাম। রাত তখন 12টা। জুলেখা আপার বাসায় উঠে ওখানে চিন্তা করি এখন কি হবে, ভেতরে ঢুকবো কেমনে। আমার সাথে সাথী ছিল। আমরা রাত 1টার দিকে টর্চ নিয়ে আমরা গেলাম হলো যে প্রাচীরের দেয়ালের দিকে, যে মানে কোনোভাবে ঢুকে যায় কিনা ভেতরে। ভেতরে যে নাইট গার্ড ছিল মাসুদ রানা, তার সাথে আমার চেয়ারম্যান থাকতে একটু যোগাযোগ ছিল, চেয়ারম্যান থাকাকালীন সম্পর্ক ভালো ছিল।
তো এর মাসুদ রানার ফোন নাম্বারে যোগাযোগ করলাম যে মাসুদ, আমি তো উপজেলার আশেপাশে আছি, তো এই রাতে একটু ঢোকার বুদ্ধি করে দাও, আমি ঢুকতে চাই, তুমি হলরুমের গেটটা খুলে দিতে হবে, পারবে কিনা? হ্যাঁ স্যার। বললেন যে স্যার আমার চাকরি যদি সমস্যা হয়, ওই চাকরি যদি যায়, এটা আমি এর ক্ষতিপূরণ দেবো তোমার, তুমি আমাকে হলে ঢোকার বুদ্ধি করে দাও। আমরা ওই ঢোকার যে বুদ্ধি নেই, সব তো গেট বন্ধ, চারিপাশে প্রাচীর, মেইন গেট তালাবদ্ধ। পরে ওই প্রাচীরের যে কলম করা প্রাচীরের একটা পাড়াতে বৃষ্টির পানি করে কিছুটা মানে ফাঁকা হয়েছে, ওটা আমরা সাফল নিয়ে গেছি, সাফল নিয়ে যাওয়া ওই ফাঁকা জায়গাটা আরও প্রশস্ত করছে এবং ঢুকলাম বাইরে এলাম, যে যাওয়া আসে করা যায়। ঠিক যখন ফজরের আজান, তখন আমরা ওই বাড়ি থেকে ফজর নামাজ পড়ে ওই প্রাচীরের তল দিয়ে আমরা ঢুকে পড়লাম ক্যাম্পাসের ভিতরে, উপজেলা ক্যাম্পাসের ভিতরে। ওই যে মাস্টারের কথা ছিল, সে হলরুম খুলে দিল, আমি হলরুমে বসে থাকলাম সকাল থেকে আর কি। বসে থাকার পরে 9টায় যখন হলরুম খুলছে, অন্য চেয়ারম্যান 13 জন চেয়ারম্যান একযোগে আসছে, হল খুলে দেখে যে আমাকে আবিষ্কার করছে। কি ব্যাপার আপনি? বলে হ্যাঁ, আমি তো আজকে দায়িত্ব নেওয়ার জন্য আসছি, আমি তো আসবো। বলে যাই হোক, আনুষ্ঠানিকতা হলো, সাবেক উপজেলার চেয়ারম্যান আসলো আব্দুর রশিদ সরকার, জমজমাট হলরুম, মানে চারিদিকে লোকজন, বহু লোকজন। যখন সকাল যখন হয়েছে 6:30 যখন বাজছে, তখন পুলিশ চারিদিকে ঘিরে ফেলছে। মানে আমি তো গ্রেপ্তার পরোয়ানা আছে আমার উপরে, হ্যাঁ, আমি যাতে ঢুকতে না পারি এই জন্য পুলিশ প্রশাসন কয়েক স্তরে ব্যারিকেড দিয়েছে, চারিপাশ ঘিরে ফেলছে। এবং উৎসুক জনগণ, একে আমার জামাতের কর্মীরা সবাই, হাজার হাজার লোকজন চলে আসছে উপজেলা চত্বরে, কেউ ঢুকতে পারেনি ভেতর, সব বাইরে বেরে আছে। প্রশাসনের যারা লোক, যারা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, তারাই ঢুকছে শুধু, আর প্রশাসনের লোকজন মানে পুরো এক ক্যাম্পাসটা ভরপুর। এর মধ্যে দিয়ে 9টায় অনুষ্ঠান শুরু হলো, দায়িত্ব বুঝে নেওয়া শুরু হলো। আমি 3.5 ঘন্টা মিটিং করলাম, মিটিংয়ের প্রোগ্রাম শেষ করে দায়িত্ব বুঝে নিয়ে আমি যখন বের হলাম, তখন বারান্দায় ডিবির লোকজন আমাকে গ্রেফতার করলো এবং মানে শত পুলিশ দিয়ে বিশাল গাড়ির বহর নিয়ে আমাকে নিয়ে গেল হলো ইয়াতে কোর্টে। চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব বুঝে নিলেন এবং বুঝে নিয়ে গ্রেফতার হলাম। তারপরে আমাকে নিয়ে গেল হলো কোর্টে, আমাকে থানা দেবেন না, আমাকে কোর্টে নিয়ে যান, কোর্ট থেকে জেলখানে। সেটা কি আপনার প্রথমবারের মতো গ্রেফতার হওয়া? আমার জীবনের প্রথম গ্রেফতার ওই দিন, আমার জীবনের প্রথম আর কি। তাহলে ওই আমি ওখান থেকে গেলাম, 4 মাস 18 দিন আমি জেল থাকি। এটা একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স আপনার। হ্যাঁ, প্রথম জেল আমার জীবনে, যে যখন আপনি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন এবং দায়িত্ব বুঝে নিলেন, আর তখনই প্রথমবারের মতো আপনি আমি আল্লাহর কাছে বারবার কান্না করেছি, আল্লাহ এত জনগণ ভালোবেসে আমাকে ভোট দিল, হ্যাঁ, আমাকে আল্লাহ, আমি জেল খাটি, জেলে আমার মৃত্যু হোক, এটা আমি পরোয়া করি না। আল্লাহ, জনগণের এই যে ভালোবাসা, এটা মূল্যায়ন করার সুযোগটা দাও, আমি যেন শপথ নিতে পারি, দায়িত্বটা বুঝে নিতে পারি। গ্রেপ্তার তো হবই, আল্লাহ আমারই দেওয়াটা শুনছে এবং শপথ নেওয়ার এবং দায়িত্ব বুঝে নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে, এটা খাস মেহরবানি। কিন্তু আমার অন্তরটাও ছিল যেন পাষাণের মতো কঠিন, আমার মধ্যে কোনো ভয় ছিল না, কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে নেই, কোনো ভয় কাজ করে নেই। আমি যেন জেলটা যেন আমার জন্য আনন্দ। এবং জেলখানে যাওয়ার পরে আমাদের জনসমতা আরও বেড়ে গেল। আমি যখন গাড়িতে নিয়ে যাচ্ছিল, চিল্লি জনগণ বলছিল, নিয়ে যান, আজকে উপজেলার চেয়ারে বসতে দিলেন না, আগামী দিনে জাতীয় সংসদে বসাও, চিল্লি বলছিল। এই ভালোবাসাটা উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে আর কি, ভালোবাসাটা এখনও আছে আলহামদুলিল্লাহ। চমৎকার। আপনি বলছিলেন যে আপনার যে সময়কালটা ছিল চেয়ারম্যান হিসেবে, সেই সময়কালটাতে আপনার যে কর্মদক্ষতা ছিল, সততা ছিল, সেই কারণে তৎকালীন সময়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল, দায়িত্বশীল ছিল, সেটা ইউনো পর্যায়ে হোক অথবা জেলা পর্যায়ে, ডিসি পর্যায়ে হোক, সবাই আপনার অনেক বেশি প্রশংসা করতো। আমরা যতটুকু জানি যে 4 দলীয় জোট সরকারের আমলে সেই মুহূর্তে যদিও আপনি চেয়ারম্যান ছিলেন না, বাট তখন জামায়াতের জেলা সেক্রেটারির দায়িত্ব আপনি পালন করেছেন। সেই সময়টাতে জামায়াতের যে 2 জন ক্লিন ইমেজের মন্ত্রী ছিলেন, যাদের ব্যাপারে কোনো দুর্নীতির কোনো ছোঁয়া পাওয়া যায়নি, তারা কি কখনো গাইবান্ধায় সফর করেছিলেন কিনা? আপনার সাথে তাদের কোনো স্মৃতি আছে কিনা? জি আলহামদুলিল্লাহ। আমাদের 2 মন্ত্রী ছিলেন, একজন ছিলেন আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, মানে কৃষি মন্ত্রণালয় এবং পরে শিল্প মন্ত্রণালয়, 2টা দায়িত্ব পালন করছেন। ওনার 2টা সফর গাইবান্ধা ছিল আর কি। আর আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ আলী হাসান মুজাহিদ ভাই, উনিও 2বার গাইবান্ধা গেছিলেন। এই 2টা সময় এর সার্কিট হাউসে
অবস্থান করছিল। 2টার সময় আমি একে পাশে ছিলাম আর কি। আমি মুজাহিদ ভাইয়ের কথা যদি বলি, উনি যে পোশাকে গাইবান্ধা, ঢাকা থেকে গাইবান্ধা নামছে সার্কিট হাউসে, 2 দিন সফর করা, এখানে সরকারি যতগুলো প্রোগ্রাম ছিল সবগুলো প্রোগ্রামই করছে এবং সাংগঠনিক প্রোগ্রাম ছিল। আমরা কর্মী সম্মেলন করছি, এরপরে হলো যে বৃক্ষরোপণ করছি, এরপরে জনসভা করাছে তাকে দিয়ে। এই সাংগঠনিক প্রোগ্রাম এবং সরকারি প্রোগ্রামে 2 দিন অবস্থান করছিল, 4 দিন অবস্থান। এবং আমাদের শহীদুল্লাহ মতিউর রহমান নিজামী, উনি কৃষিমন্ত্রী থাকাতে একবার আসছিল, আবার শিল্পমন্ত্রী থাকাতে একবার, ওনার 2টা সফর হচ্ছে। এই 2 সালে আমি কাছে ছিলাম। এখানে আমি কাছে থেকে জানার চেষ্টা করছি। মুজাহিদ ভাই প্রথম যখন আসলেন এক পোশাকে আসলেন, নামলেন, বিদায় দিন ওই পোশাকে উনি চলে গেলেন। নিট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ। এখন এই যে মন্ত্রী আসছে, মুজাহিদ ভাই আসছে, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হবে, কী খাবে, সরকারি খাবার খাবে না আমাদের? উনি যাই বললেন যে আমাদের করিম সাহেব, এই যে খাবার ব্যবস্থা যেটা দুপুরে যেটা খাবার এবং রাতের ডিনার, দুপুরে লাঞ্চ এবং সকালের নাস্তা, দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার, 3টে খাবার হলো আপনাদের সংগঠনের। আচ্ছা, সরকারি কোনো খাবার আমরা খাবো না, সরকারি এতটুকু খাবো, সরকারি অফিসে যখন কোনো প্রোগ্রাম হবে ওই যদি চাটা দেয়, যদি দেয় ফল ফ্রুট, সেটা তো এইটুক, কিন্তু সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, এটা সাংগঠনিক ব্যবস্থা করতে হবে। এবং দুপুরে যে লাঞ্চ হবে, এই লাঞ্চে ডিসি, এসপি সহ সরকারি কর্মকর্তা যারা আছে সবাইকে দাওয়াত করতে হবে, তারা আমাদের সাথে খাবে। এবং কর্তব্যরত যত পুলিশ আছে সবাইকে খাওয়াতে হবে। তা আমরা এইভাবে এই 2 মন্ত্রীর যে 4টা সফর ছিল, 4টা সফরই আমরা এইভাবে সরকারি খাবার খাই নাই। আমাদের দলীয়ভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। ইভেন আমরা সরকারি নেতাদেরকেও, ডিসি, এসপিদেরকেও আমরা দাওয়াত করি, খাওয়াচ্ছি আমরা ওই সার্কিট হাউসে। এটা হলো তারা কোনো দিন শুধু গাইবান্ধা নয়, যেখানে সফরে গেছে সরকারি কোনো খাবার তারা খায় নাই। এটা কত সিনসিয়ার হলে এটা হতে পারে। অবশ্যই। আমি ইয়েকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আপনার ওই ছেলেরা আপনার গাড়ি যে ব্যবহার করেন ওঠে না? এই করিম সাহেব কি বলো, আমার এক ছেলে ছিল ওই যে ইয়েতে পড়ে, কলেজে পড়ে, যাবে, আব্বু আমাকে একটু ওই পাশে যাবেন, ইয়াতে সচিবালয়, আমাকে একটু নামিয়ে দিয়ে যান। তো আমি তাকে একটু টাকা দিলাম যে যাও, তুমি রিক্সা নিয়ে যাও, এটা সরকারি গাড়ি, এটা ব্যবহার করা ঠিক হবে না। তো এই সঙ্গে আমার একটা গল্প মনে পড়ে, কত ভালো মানুষ ছিল তারা। ওখান থেকে আমি ওখান থেকে শিক্ষা নিচ্ছি। আমি যখন উপজেলা পরিষদের দায়িত্বরত ছিলাম, উপজেলা অফিসে কাজ করতেছি, ইন দ্য মিনটাইম আমার স্ত্রী ফোন দিতে, আমি অসুস্থ, আমাকে রংপুরে যেতে হবে। আমার ছোট ভাই ব্যবসা করে, ইমিডিয়েট ছোট, ওকে বললাম যে তুমি একটা বাইক বা সিএনজি পাঠিয়ে দাও, বাসায় পাঠিয়ে দাও, ওই লক্ষ্মীর গ্রামের বাড়িতে। তোমার ভাবি, আমি বললাম যে মাসুমের মা আসবি হাতে, গাইবান্ধা রংপুর যাবো। তো আমি ওই ড্রাইভারকে বললাম যে তুমি রেডি থাকো, কোনো দিক যাইও না, আমি বাস স্ট্যান্ড যাবো। কে আছে বাস স্ট্যান্ডকে? ড্রাইভার বলতেছিল। তো বললাম না, আমার স্ত্রী অসুস্থ, তাকে রংপুর নিয়ে যেতে হবে, তুমি আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিও। না স্যার, এই গাড়িতে করে আমি নিয়ে যাই, কোনো সমস্যা নেই। আগের চেয়ারম্যানেরা সব এইভাবে তো দায়িত্ব পালন করছে, সবখানে গেছে, কোনো সমস্যা নেই। বলে না, এটা সরকারি গাড়ি, এটা আমি ব্যবহার করতে পারি না। ওরা আমার স্ত্রী সিএনজিতে আসলো বাস স্ট্যান্ড, আমি আবার এই সরকারি গাড়িতে বাস স্ট্যান্ডে গাড়িকে বিদায় দিলাম। পরে বাসে চড়িয়ে আমরা রংপুরে যাই, চিকিৎসা নিলাম। আরও একটা ঘটনা আমার মনে পড়ে, এটা মুজাহিদ ভাইয়ের শিক্ষা আমি আমার জীবনে কার্যকর করছি। উপজেলা পরিষদের একটা বড় পুকুর আছে, এখনও আছে। এই পুকুরটা ওই পুকুরটা মাছ মারার ব্যবস্থা করছে, অনেকগুলো মাছ উঠেছে, কিছু বিক্রি করছে। ওই মাছগুলোর টাকা কিন্তু আমাদের মসজিদ ফান্ডে চলে যায়, উপজেলা পরিষদের যে মসজিদ আছে ওখান থেকে একটা বড় মাছ ছিল, বড় একটা কাতলা মাছ ছিল। এখন আমার ড্রাইভারকে সে বলছে যে এই কাতলা মাছটা এই তোমার সারক দাও, চেয়ারম্যান সারক দাও, গাড়িতে করে নিয়ে যাও। তো যাই হোক, কাতলা মাছটা নিয়ে গাড়ির পেছনে রাখছে, আমি জানি না। অবিশেষ 5টার দিকে যখন আমি ওই গাড়িতে আমি গ্রামের বাড়িতে গেছি আমার বাসায়, তখন ড্রাইভার দেখি মাছটা পিছন থেকে নামে দিচ্ছে, যে মাছ কই ফেলে, স্যার এটা পুকুরের মাছ। আমি কিন্তু ওই মুজাহিদ ভাইয়ের শিক্ষা, আমি বললাম যে রেজাউল, এই মাছটা কি, ওই পুকুরটা কি চেয়ারম্যানের বাপের পুকুর? ওই পুকুরটা কি আমার? তুই মাছটা কেন নিয়ে আসলে? ওই মাছ আমি নেবো না, তুই মাছ নিয়ে যাও, তোমার ইউনিয়নকে দিয়ে। ওই মাছটা পরে ঘুরে নিয়ে এসছে। আর ইউনিয়নের কাছে যখন বলছে স্যার মাছ নিয়ে যায়, তো আমি জব্দ হয়ে গেছি, স্যার তো আমার
চোখ রাঙিয়ে কথা বলছে, কেন তুমি মাছটা নিয়ে আসলে? মাছ নেয়নি স্যার, ঘুরিয়ে দিয়েছে। মাছটা কী করবো স্যার? তোরা মাছটা কাটো কলে, কি মাছ নেয় নাই? বলে না, চেয়ারম্যান মাছ নিল না? না স্যার, মাছ নেয় নাই, ঘুরিয়ে দিয়েছে। আশ্চর্য হলাম। তো ঠিক আছে, তোরা মাছটা কাটিয়ে তোরা এই যে কজন আছেন ড্রাইভার ভাগ করে নাও। ওরা এই মুজাহিদ ভাই শিক্ষা আর কি, এটা আমার কর্মজীবনে। এটাই তো আসলে ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব। আর এই যে সমালোচনার কাজ, এই কোটি কোটি কাজ করছে, কত টাকা গেছে, টাকার প্যাকেট, কত মিষ্টি গেছে, যেভাবে গেছে ওইভাবে ঘুরে আসছে। আমি বলছি এই কাজ দিলাম, একটা মসজিদের কাজ দিলাম ৭৬ লক্ষ টাকা, সেখানে ১০ লাখ টাকা নিয়ে আমার বাসায় গেছে। এটা দিবে, আমার ভোট করছি, উপজেলা নির্বাচন, অনেক টাকা ক্ষতি হয়েছে, এটা নিয়ে আসেন। হ্যাঁ, আপনি তো অনেক টাকা দিলেন, এই টাকাটা আপনি রাখেন। বলে না, এটা আমার টাকা নয়, আপনারাও দিতে পারেন না। যে যারা দিচ্ছে এই টাকাটা মসজিদ করার জন্য দিচ্ছে, ওটা আপনারাও দিতে পারেন না, ওটা আমারও হক নয়। আমি তো আগেই বলছি, এই কাজের জন্য আমার প্রশংসা করবেন না, এই কাজের জন্য আমাকে চা নাস্তা করাবেন না, আমি একটা দল করি, কোনোদিন ভোটও দেবেন না, আমার জন্য দোয়া করেন। আর যদি কিছু দিতে হয়, আল্লাহ যেন পরকালে আমাকে দেয়। এটা একটা মুজাহিদ ভাইদের শিক্ষা আমি আমার বাস্তব জীবনে কাজে লাগাবার চেষ্টা করছি। অবশ্যই করিম ভাই, আপনি আমি যদি মোটা দাগে বলি, অনেকগুলো আন্দোলন সংগ্রাম দেখেছেন বাংলাদেশে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থান যেমন দেখেছেন, একই সাথে আপনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও আপনি তখন টকবকে তরুণ একজন নেতা। সেই সময়ের কোনো বিশেষ স্মৃতি কি আপনার মনে পড়ে, বা তখন কি আপনি রাজপথে কোনোভাবে অংশগ্রহণ করেছিলেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা রাজপথে গাইবান্ধা, আমরা সাংগঠনিক দিক থেকে কিন্তু আমার জনশক্তি আমাদের কম আছে, কিন্তু আন্দোলন সংগ্রামে গাইবান্ধা কিন্তু আমরা ফার্স্ট আগে থেকে। আচ্ছা, আগে থেকে এই জুলাই বিপ্লবে দেখেন গাইবান্ধা আমরা বিশাল মিছিল করছি, যেখানে ৫ জন লোক পেলে গুলি করে, অ্যারেস্ট করে, সেখানে কিন্তু আমরা বিডিআর, এরপরে হলো যে ব্যাটালিয়ান, এরপরে পুলিশ, এই সকলের গাড়ির বহরের উপস্থিতির মধ্যে থেকে আমরা হাজার হাজার লোকের মিছিল করছি। এই জুলাই বিপ্লবের আগে কিন্তু করছি। এরা গোটা দেশ কিন্তু নাড়া দিছে, এবং এর ছবি বিদেশ শিখেছে কীভাবে এত বাহিনীর মধ্যে দিয়ে ব্যারিকেড ভাঙিয়ে এরা মিছিল করতে পারলো। আমরা শিখাই, সংগ্রামী মানুষ গাইবান্ধার লোকেরা। জুলাই, আপনি বলছেন যে এরশাদ বিরোধী আন্দোলন ৯০ সালের ঘটনা, তখন ক্যাবে মাত্র রোকন হয়েছে জামাতের। সারা দেশের মানুষ যখন ঢাকা ফাঁকা করিয়ে দিচ্ছিল, সব নিজ নিজ এলাকায় চলে যাচ্ছিল, তখন আমার লক্ষ্মীপুর থেকে ৩২ জন কর্মী নিয়ে, আমি আমার গাইবান্ধা থেকে ৩২ জন কর্মী নিয়ে, তখন আমি হয়ে নাই, তখন আমি কেবল সবেমাত্র ইউনিয়ন আমির। হ্যাঁ, আমি ৩২ জন লোক নিয়ে কিন্তু আমি ঢাকায় আসছিলাম। সবাই বলছে যে না, ঢাকা এরা ফিরে আসবেন না। আমার সে আন্দোলন, ঢাকার অবস্থা ছিল সে অগ্নিগর্ভ অবস্থা। এই মৃত্যু ভয়কে জয় করি আমরা ঢাকার রাজপথে মিছিল করেছি, প্রতিবাদ করেছি, এবং এরশাদের পতন ঘটাচ্ছি। সেই দিন ছিল আব্বাস আলী খানের নেতৃত্বে, আমাদের মরহুম আব্বাস আলী খানের নেতৃত্বে, মানে জামাত শিবিরের ঢল সেদিন ঢাকার রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল, এবং এরশাদের পতন হয়েছে ইনশাআল্লাহ। করিম ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি যেমনটি বলছিলেন যে আপনি গণমানুষের ভালোবাসা এটিকেই আপনার সম্পদ মনে করেন, আমরাও মনে করি যে গণমানুষের ভালোবাসা নিয়েই যারা জাতীয় সংসদে যাবে, তারাই আসলে সত্যিকারের উন্নয়ন, সত্যিকারের মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। আমি সর্বশেষ আপনার আসনের যে নাগরিকবৃন্দ রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, সেটি শুনে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। জি, ধন্যবাদ আপনাকে। আমি গাইবান্ধা ভোটার ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে গাইবান্ধা সদর উপজেলা দীর্ঘদিন থেকে বঞ্চিত। এই দীর্ঘ ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল এবং যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদে দায়িত্ব পালন করছে, গাইবান্ধার উন্নয়নের জন্য তেমন ভূমিকা রাখতে পারে নাই। তারা নিজের ভাগ্যের পরিবর্তন করেছে, কিন্তু গাইবান্ধার গণমানুষের, গাইবান্ধার উন্নয়নের জন্য তাদের তেমন কোনো ভূমিকা ছিল না। আমরা আশা করি জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে জাতি একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, একটা পরিবর্তন চায়। হ্যাঁ, আমরা সবাই এই পরিবর্তন চাই। আমরা চাই একটা নতুন বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র অবশাসন দুঃশাসন মুক্ত বাংলাদেশ একটা দেখতে চাই, যে বাংলাদেশে সকল মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে, অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসার গ্যারান্টি পাবে, সকল ধর্মের মনের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, সকল ধর্ম মানুষগুলা নিজ ধর্ম পালন করার ব্যাপারে তারা নিরাপত্তা পাবে। এমনি একটা বাংলাদেশ দেখতে চাই, এবং এমনি একটা গাইবান্ধা সদরও আমরা দেখতে চাই, যেখানে সকলে মিলে একটা আধুনিক গাইবান্ধা আমরা গড়ে তুলতে পারবো। এখানে কর্মসংস্থান সহ
যে সমস্যাগুলো আছে চিকিৎসা শিক্ষা সবগুলো দূর করে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা নতুন গাইবান্ধা গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করুন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন গাইবান্ধা সদর থেকে যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বাংলাদেশ জামায়াত ইসলামীর টিকেটে, মোহাম্মদ আব্দুল করিম। তিনি গাইবান্ধার জেলা জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন এবং ইতিপূর্বে তিনি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। আমরা আশা করছি তিনি জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে তার পেছনের অভিজ্ঞতার আলোকে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে গাইবান্ধাকে একটি আধুনিক এবং মানবিক সমৃদ্ধ উন্নত গাইবান্ধায় পরিণত করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।